আমি স্ক্রিনটা শেয়ার করব, আমাকে একটু কাইন্ডলি বলবেন স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে গাইস? জি স্যার। আচ্ছা। সো ফার্স্টে ধরেন আমি আপনাকে একটা আজকের ল্যাবের নাম কি, ল্যাব 8। ধরেন আমি একটা ক্লাস বানালাম এবং ধরেন ধরেন আমি আপনার একটা ক্লাস বানাচ্ছি। হ্যাঁ, সো আমি একটা ক্লাস বানাইলাম, ক্লাসটার নাম আমি যে কোনো কিছু দিলাম এবং এর মধ্যে আমি একটা মেন মেথড লিখলাম। সো আমি আপনাকে যে এই জিনিসটা আজকে দেখাবো সেটা হচ্ছে যে মানে মেথড জিনিসটা কি বা মেথড জিনিসটার দরকার কি। তো সেটা বোঝার আগে চলেন আমরা একটা খুব বেসিক একটা সিম্পল কোড করি। তো ধরেন ধরেন আপনাকে আমি বললাম যে একটা কোড করতে, যে একটা নাম্বার ইনপুট করলে সেই নাম্বারটা প্রাইম নাম্বার নাকি না বলে দেয়। ঠিক আছে। সো আমি ধরেন খুবই একটা বেসিক ভার্সন অফ এই ইনপুটটা বানালাম। ধরেন ইন্ট নাম্বার ইকুয়ালস টু, ধরেন লেটস আমি 111 এটা প্রাইম নাম্বার নাকি না জানতে চাইতেছি। সো আমার কাজটা কেমন ছিল যদি মন থেকে, ইন্ট কাউন্টার বা ইন্ট ফ্ল্যাগ, বা ইন্ট ফ্ল্যাগ বলেন বা বুল ফ্ল্যাগ বলেন, কোনো প্যারা নেই। ফ্ল্যাগ ইকুয়ালস টু ধরেন ছিল 0, আর ফর ইন্ট I ইকুয়ালস টু 1, I লেস দেন ইকুয়ালস টু 2, I লেস দেন ইকুয়ালস টু নামের আগ পর্যন্ত যাই। এবং যদি আমি I প্লাস প্লাস করি, মানে বেসিক্যালি আমি 2 থেকে 110 পর্যন্ত ঘুরাইতে চাচ্ছি, রাইট গাইস? এখানে 2 টু 110। এখন 2 থেকে 110 এর মধ্যে যদি আমার একবারও কোনো নাম্বার দিয়ে 111 ভাগ যায়, তার মানে আমি বলে দিতে পারবো ইমিডিয়েটলি যে ঠিক আছে, এটা দিস ইজ নট এ প্রাইম নাম্বার। কারণ প্রাইম নাম্বার মানে কি, এক, মানে এইটার আগের নাম্বারটা 1 আর 111 নিজের নাম্বারটা, এই দুইটা দিয়ে আমার ডিভিজিবল হওয়ার কথা, বাকি কোনো কিছুতে ডিভিজিবল হওয়ার কথা না। আর প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা যেটাকে আমরা বলি আর কি। সো তাহলে আমার টাস্কটা দেখতে কেমন হবে, ইফ নাম mod I ইকুয়ালস টু 0, যদি ডিভিজিবল হয় আই বা কারেন্টলি যে নাম্বার দিয়ে ঘুরতেছে সেই নাম্বার দিয়ে, তাহলে আমি কি করব, ফ্ল্যাগ ইকুয়ালস টু করে দিব 0 থেকে 1, আর ব্রেক করে দিব। ফ্ল্যাগটা আপনি বুলিয়ানও রাখতে পারতেন, সেটা আপনার ইচ্ছা। আবার লুপের বাইরে এসে কি চেক করব, ইফ ফ্ল্যাগ ইকুয়ালস টু 1, মানে যদি ফ্ল্যাগটা আপনার 1 হয়, মিনিং বলতে চাচ্ছে যে একবার হলেও এখানে ঢুকছে, তাহলে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ধরেন আমি লিখলাম প্রাইম, দিস ইজ এ প্রাইম নাম্বার, আর else system dot out dot println not prime। সো ধরেন আমি হচ্ছে এই একটা বেসিক কোড করলাম, ঠিক আছে, সেভ করে কম্পাইল করে চলুন একটু রান করে দেখি আউটপুট কি আসে। সো দেখেন এটা একটা প্রাইম নাম্বার, কারণ কি 111 অ্যাকচুয়ালি একটা প্রাইম নাম্বার। আমি যদি 110 দিতাম, সেভ করে যদি কম্পাইল করে রান করতাম, আপনি দেখতেন যে এটা বলতো, এই ওয়েট একটু দেখি তো আমি কি কোডটা কোথাও ভুল করছি। ফ্ল্যাগ রাখছিলাম 0, equals to 2, then I plus plus, তুমি কি কোথাও ব্র্যাকেটিং দিতে ভুল করলাম? কারো চোখে কোনো ভুল পড়ে ব্র্যাকেটিং এ গাইস? ফ্ল্যাগের স্পেলিং ভুল করছিলাম নাকি? ইফ ফ্ল্যাগ ইকুয়ালস টু 1, ও আমি নট প্রাইম আর প্রাইমের প্রিন্টিং এ লিখছিলাম ভুল, সরি গাইস।
এটাকে প্রাইমকে নট প্রাইম লিখে দিয়েছিলাম আই বিলিভ। হ্যাঁ, তো চলেন এবার আমার কোডটা ঠিক আছে। যদি আমি সেভ করে কম্পাইল করে যদি রান করি, এই যে বললে এগুলো কমেন্ট আউট করে দিই, যদি রান করি এই যে দেখেন। সো আমার নাম্বারটা 110, এটা প্রাইম নাম্বার না, সো আমাকে নট প্রাইম লিখছে। কেন? আমি কি করছি, 2 থেকে 110 পর্যন্ত গেছি, সরি 109 পর্যন্ত কোনো একটা নাম্বার দিয়ে যদি ভাগ যায়, আমি কি করছি, ওইটাকে ফ্ল্যাগ বা কিছু একটা রেখে 1 করে দিয়ে বলছি যে দিস ইজ এ প্রাইম নাম্বার না, কারণ অবভিয়াসলি প্রাইম নাম্বার হলে আমার মাঝখানে কোনো কিছুতে ভাগ ছাড়া উচিত ছিল না। তো আমি ব্রেক করে দিছি, জাস্ট বাইরে এসে চেক করছি যে পুরো লুপটাকে আদৌ ঘোরার পর একবারও ফ্ল্যাগ 1 পাইছে কিনা। ফ্ল্যাগ যদি 1 পায় তাহলে তো সাথে সাথে ব্রেক হয়ে যাবে, লুপ আর চলবে না। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বুঝতে পারবো যে এটা প্রাইম নাম্বার কিনা, অ্যান্ড দ্য অ্যান্সার আসবে কি, যে ফ্ল্যাগটা 1 ছিল। দ্য রিজন বিং, একবার হলেও ভাগ গেছে। সোজা বাংলায় বলে 2 তো অলরেডি 110 দিয়ে ভাগ যায়, তো প্রথমবারের জন্যই ভাগ চলে গেছে। সো বলছে যে এটা নট প্রাইম নাম্বার, রাইট? সো ধরেন এইটা হচ্ছে আপনার বেসিক কোডটা, যেটা দিয়ে আপনি পুরো কাজটা করছেন, রাইট? তো এখন ধরেন আমার এই এন্টায়ার কোডটা আমি আপনি ধরেন একটা কোম্পানি বানিয়েছেন, এবং কোম্পানির কাজ হচ্ছে, আপনি বললেন যে আমি আমি একটা স্টার্টআপ কোম্পানি, ধরেন খুব মানে সিম্পল ভাষায় বলতেছি, কারণ আপনি একটা স্টার্টআপ কোম্পানি, আপনি বলতেছেন যে আপনার কাজ হচ্ছে আপনি আমাকে একটা নাম্বার দিলে আমি আপনাকে নাম্বারটা প্রাইম নাম্বার নাকি না বলে দিই। তো আপনি কি করলেন, যে আপনি এইভাবে করে ওকে কোডটা লিখে দিলেন যে আমি একটা নাম্বার, এবং আমি যদি একটা নাম্বার দিই আপনাকে আমার কোম্পানিতে, এবং আমি আপনাকে ফ্রম মাই কোম্পানি আপনাকে উত্তর প্রোভাইড করব যে নাম্বারটা কি প্রাইম নাকি না। তো আপনি এই কাজটা করলেন। এখন ইমাজিন করেন আপনি এরপরে আবার আপনার কোম্পানিতে প্রথমে একটা ইউজার ছিল, সে এক একজন করে আসতো এবং আপনাকে বলতো যে এটা একটা প্রাইম নাম্বার নাকি না, এবং আপনি বলতেন যে হ্যাঁ নাম্বারটা আমাকে তো আমি বলে দিচ্ছি, এবং আপনি বলে দিতেন। ইমাজিন করেন একটার জায়গায় এরকম 100 বার, 200 বার, 300 বার, 400 বার এই কাজ করা লাগতেছে। তো ধরেন আপনার কোম্পানি বড় হয়ে গেছে, অনেক মানুষ আপনার কাছে নাম্বারটা জিজ্ঞেস করতে আসতেছে যে আমার নাম্বারটাও প্রাইম নাকি না বলে দাও। তা আপনি কি করবেন? আপনাকে ইনএভিটেবলি এটাকে কোনোভাবে সলভ করতে হবে। সো ওয়ান অফ দ্য ওয়ে যেভাবে আমরা এটাকে সলভ করতে পারতাম, আপনাদের মনে আছে কিনা, আপনারা কোনো একটা ল্যাব টাস্কে করছিলেন, রাইট? যে আমরা একটা ওয়াইল ট্রু লুপ চালাতে পারতাম না, যে যতক্ষণ না নাম্বার আসতে থাকবে আমি নাম্বারটা এসি ডট নেক্সট ইন দিয়ে ইনপুট নিব, এবং প্রাইম নাম্বার নাকি না বারবার চেক করব। তাই না গাইস? কনসেপ্টটা কি মনে আছে ওয়াইল ট্রু লুপের? গাইস শুনতে পাচ্ছি? আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনি শুনতেছেন। সো হ্যাঁ, তো আমরা কি করতে পারতাম, এটাকে একটা ওয়াইল ট্রু লুপে পুরো কোডটা রেখে দিতে পারতাম, রেখে আমি বারবার চেক করতাম যে নাম্বারটা ইনপুট নাও এন্ড কাজ করো, ইনপুট নাও এন্ড কাজ করো। কিন্তু হোয়াট ইফ আপনার কোম্পানি আরো অনেকগুলা জিনিস প্রোভাইড করে, ধরেন আপনি প্রাইম নাম্বার নাকি না বের করে দিবেন, ইভেন নাম্বার নাকি না বের করে দিবেন, পারফেক্ট নাম্বার নাকি না বের করে দিবেন, দেয়ার ওয়াজ অ্যানাদার টার্ম, রাইট, আর্মস্ট্রং নাম্বার নাকি না বের করে দিবেন। এরকম ধরেন আপনি অনেকগুলা কাজ করেন বা অনেকগুলো ইউটিলিটির মতো জিনিসপাতি ইউজ করেন। সো তখন আপনি কিভাবে আপনার এই প্রবলেমটাকে সাজাবেন? সো আপনাকে যদি আমি একটা কোম্পানি থেকে বলি যে আমি কোম্পানিতে আসছি, এসে বললাম আমার নাম্বারটা প্রাইম নাকি না বের করে দাও, আমার নাম্বারটা আর্মস্ট্রং নাকি না বের করে দাও, আমার নাম্বারটা অড নাকি না বের করে দাও, জাস্ট যদি আমি এই তিনটা জিনিস বলি, তো আপনি এটা কিভাবে করবেন? আপনি কি টানা নিচে নিচে তিনটা কোড লিখবেন? প্রথমে এইটুকু লিখলেন, লেখার পর এন্টার দিয়ে আবার পরেরটুকু লিখলেন, আবার এন্টার দিয়ে পরেরটুকু লিখলেন। হোয়াট ইফ আমি শুধু দুইটা চাইলাম, আমি চাইলাম যে আমার জন্য শুধু প্রাইম নাম্বার নাকি না বের করে দাও, আর আর্মস্ট্রং নাম্বার নাকি না বের করে দাও, কিন্তু আমি ইভেন নাকি না চাচ্ছি না। এরকম এক একজনের এক এক রকমের আপনার রিকোয়ারমেন্ট হতে পারে না, এবং অল দো রিকোয়ারমেন্টস আর ডিফারেন্ট, বাট একটা প্রাইম নাম্বার বের করার কোড কিন্তু এরকমই থাকবে, মানে লজিকটা কিন্তু এরকমই থাকবে, রাইট? সো ইটস অলমোস্ট লাইক সেইং যে আপনি যদি একটা রিইউজেবল কোনো একটা সিস্টেম বানাইতে পারতেন বা স্ট্রাকচার বানাইতে পারতেন, যেটাকে বারবার রিইউজ করে আপনি কাজটা করতে পারতেন, আপনার জন্য ইজি হইতো না? যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, ফোনটা সাইলেন্ট করতে চাচ্ছেন, এই যে ফোনটা সাইলেন্টের একটা বাটনে ক্লিক করলেন, ক্লিক করলে ফোনটা সাইলেন্ট হয়ে যাবে, রাইট? এই কাজটা আপনি বারবার রিউজ করতে পারতেছেন না। সো আপনি মাথায় রাখবেন, আচ্ছা কেউ জানি মাইক অন করে রাখছো, কাইন্ডলি একটু মাইকটা অফ করে রেখো, আনলেস কিছু জিজ্ঞেস করো। সো আমরা যখন একটা কোডের মধ্যে কোনো রিইউজেবিলিটি আনতে চাই, যে একটা পার্ট অফ কোড বা এইটুকুকে একটা স্কোপ অফ, এটাকে একটা কোড রুটিনও বলে ইন এসেন্স, যদি আমি একটা কোড রুটিনকে রিইউজ করতে চাই, বিভিন্ন জায়গায় ইউজ করতে চাই, এই কাজটা করার জন্য আমি যেই পার্টিকুলার জিনিসটা ডেভেলপ করি সেটাকে আমরা বলি মেথড। এবং এইটার সব থেকে ইজি এক্সাম্পল হচ্ছে বুঝাইলে, ধরেন আপনি যখন প্রথম দিকে ব্যাচেলার স্ট্রাগলিং, আপনি নিজেই ধরেন বাজার করতে যেতেন, এবং আপনি কি করতেন, একটা টাকা অ্যামাউন্ট হাতে নিয়ে যেতেন, নিয়ে লিস্ট নিয়ে যেতেন বাজারের,
বাজারের লিস্ট নিয়ে যে আপনি নিজেই বাজার করে আসতেন। কিন্তু আস্তে আস্তে আপনি ধরেন আপনার টাইম কমে গেল, আপনি একটু প্রমোশন পেয়েছেন, আপনার অনেক টাকা পয়সা হয়েছে, এবং আপনি ধরেন একটা অ্যাসিস্ট্যান্ট রাখতে পারছেন যে অ্যাসিস্ট্যান্টটা আপনার জন্য বাজার করে দেয়। সো এই যে অ্যাসিস্ট্যান্টটাকে আপনি বারবার কল করবেন, যাকে আপনি পুরো বাজার করার জিনিসটা শিখাই দিয়েছেন, মিনিং আমার জন্য এই প্রাইম নাম্বার বের করার কাজটা শিখাই দিয়েছেন, এবং আপনি অ্যাসিস্ট্যান্টটাকে সব শিখাই দিয়ে আপনি অ্যাসিস্ট্যান্টটাকে কল করে বলবেন যে আমার এখন বাজার করা লাগবে। আপনি কিছু জিনিস তাকে দিয়ে দিবেন যে এই যে বাজার করার লিস্টটা নাও আর এই টাকাটা নাও। নেওয়ার পর সে কি করবে, বাজার করে আপনাকে বাজারটা ফেরত দিয়ে দিবে। সো এই যে এই কাজটাকে আমি বারবার রিইউজ করতে পারতেছি না, অ্যাসিস্ট্যান্টটাকে আমি বারবার ডেকে বলতে পারতেছি না বাজার করো। অ্যাসিস্ট্যান্টের কিন্তু এই কাজটা করানোর জন্য বা আমার প্রোগ্রামে এমন একটা স্ট্রাকচার থাকবে যে স্ট্রাকচারটাকে আমি বারবার কল করলেও বারবার লেখা লাগবে না, লেখাটা একবারই থাকবে, জাস্ট কল করব আমি বারবার। সো আমি কিছু একটা কল করলে 3 নাম্বার লাইন থেকে 18 নাম্বার লাইন পর্যন্ত পুরোটা সে রান করবে। এরকম একটা স্ট্রাকচার আমি বানাতে চাচ্ছি, এবং এক্স্যাক্টলি এই জিনিসটাকে আমরা বলি মেথড। তো আমি আপনাকে শুধু একটু দেখাই যে মেথডটা আসলে আপনি মেথডটা দেখতে কেমন হয়। সো মেথডটা দেখতে কেমন হয়, সো মেথডটা যদি আমি আপনাকে দেখাই দেখতে কেমন হয়, ফার্স্ট অফ অল এটা একটা ক্লাসের আন্ডারে থাকতে হয়। সো মাথায় রাখবেন আপনার ক্লাসের মধ্যে আপনি যদি অ্যাকচুয়ালি না জেনে থাকেন, আপনি অলরেডি জানেন এই জিনিসটা যেটার মধ্যে আমরা অ্যাকচুয়াল কোড লিখি এটাকে আমরা বলি মেইন মেথড। এটা আপনি জানেন না কিনা, বাট এই জিনিসটাকে আমরা বলি মেইন মেথড। মানে এটাও কিন্তু একটা মেথড, যে মেথডের মধ্যে জিনিসটা কম্পিউটার মাস্ট রান করে। সো বলতে পারবেন মেইন মেথডের মধ্যে যে কোডটা আপনি লেখেন সেটাই এক্সিকিউট হয়। সো এই মেইন মেথডের কোডটা হচ্ছে এক্সিকিউট হয়, খুব বেসিক লেভেল অবভিয়াসলি। সো মেথডটা আমরা কিভাবে বানাবো আমরা শিখবো। সো অলরেডি একটা মেথড আপনারা চিনেন, মেইন মেথড। সো মেথডটা লিখবেন আপনি শুরুতে এইভাবে, ফার্স্টে দিবেন হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, তারপরে আপনি দিবেন রিটার্ন টাইপ, তারপরে দিবেন মেথড নেম, তারপরে দিবেন কিছু আর্গুমেন্টস, এবং এটা দেওয়ার পর আপনি এর মধ্যে কোড অর বডি অফ দ্য মেথড। মেথডটা বেসিক্যালি আমরা এইভাবে করে ডিজাইন করি যে কোড অর আর কি, এটা অর বুঝাইতেছি। সো মেথডটা ডিজাইন করতে হলে আমাকে কিছু রুলস ফলো করতে হয়। যেমন আপনি একটা জিনিস কিন্তু মুখস্থ করছিলেন, পাবলিক লিখছেন, পরে স্ট্যাটিক লিখছেন, তারপরে ভয়েড লিখছেন, তারপরে মেইন লিখছেন, স্ট্রিং আর্স লিখছেন, রাইট? এটা কাইন্ড অফ আপনি মুখস্থ করছিলেন। অলদো এটার মধ্যে অ্যাকচুয়াল কি কাজ হয় সেটা আপনারা ফিউচার কোর্সেসে জানবেন, বাট আমি যদি খুব সিম্পলি বলি, এই যে পাবলিক আর স্ট্যাটিক লেখা, এই যে পাবলিক লেখা এটা হচ্ছে একটা অ্যাক্সেস মডিফায়ার। মানে আপনাদের মাথায় আসতে পারে যে আমরা কেন পাবলিক লিখি, আপনারা পাবলিকের জায়গায় আরো অনেক ফিচারে মডিফায়ার করবেন, আপনি প্রাইভেট শিখবেন, প্রোটেক্টেড শিখবেন, ডিফল্ট শিখবেন, এরকম অনেক রকমের মডিফায়ার আপনারা পরে শিখবেন। বাট আপাতত আমাদের জাস্ট জানলেই হবে এইটুকু যে একটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে শুরু করা লাগে মেথডের নাম। এই মেন মেথডটা আপনি শুরু করছেন একটা অ্যাক্সেস মডিফায়ার দিয়ে, মিনিং আপনি পাবলিক লিখছেন। এরপরে এই স্ট্যাটিক ওয়ার্ডটা নিয়ে এখন কারেন্টলি আপনার জানার দরকার নেই। এরপরের যে ওয়ার্ডটা লিখছিলেন দেখেন ভয়েড, এই ভয়েডটাকে আমরা বলি রিটার্ন টাইপ। মানে আমার মেথডটা কাজ শেষে কি রিটার্ন করতে চায়। মানে ধরেন আপনি একটা মেথড বানালেন, যে মেথডটা হচ্ছে আপনাকে হ্যাপি বার্থডে মেসেজটা লিখে দেয়। তো সেই ক্ষেত্রে আপনি রিটার্ন করতেছেন কি, একটা স্ট্রিং না? পরে ধরেন আপনি একটা যে এই আমি যে কোডটা লিখছি প্রাইম নাম্বার নাকি না বের করে দেয়, সেক্ষেত্রে আপনি রিটার্ন করতেছেন কি বলেন তো, যে একটা লেটস বুলিয়ান ভ্যালু ট্রু বা ফলস, এটা প্রাইম নাম্বার নাকি না। পরে আপনি ধরেন আরেকটা মেথড বানালেন, যে মেথডটা আপনাকে লেটস একটা নাম্বারকে টু দি পাওয়ার 100 করে দেয়। সো তাহলে কি হবে, সেখানে রিটার্ন হিসেবে একটা ইন্টিজার রিটার্ন হবে। সো এইভাবে আপনি মেথডটা রিটার্ন টাইপটা কি, মানে ও কি রিটার্ন করে সেটা আপনি বলে দিবেন। এখন আপনার মনে হতে পারে ভয়েড মানে কি, ভয়েড আবার কি রিটার্ন করে। মাথায় রাখবেন কোনো মেথড যদি কিছু আপনাকে রিটার্ন ব্যাক না দেয় সেক্ষেত্রে এটাকে আমরা বলি ভয়েড। সো আমি যে এক্সাম্পলটা দিছিলাম, যে আপনাকে একটা অ্যাসিস্ট্যান্ট রাখলেন, এই অ্যাসিস্ট্যান্টের নামই বেসিক্যালি মেথড, এবং অ্যাসিস্ট্যান্টটাকে আপনি বাজারের লিস্ট দিয়ে দিলে সে বাজার করে আপনাকে রিটার্ন করে দেয় বাজারটা। তাহলে আপনার ওখানে রিটার্ন টাইপ হবে বাজার দ্রব্য। আর মেথডের নাম হচ্ছে, মেথডটাকে চেনার জন্য আপনি একটা নাম দিবেন, অবভিয়াসলি একটা নাম দিতে হবে মেথডের, যেমন ভ্যারিয়েবলের নাম দিতেন আপনারা সেরকম। আর তারপরে ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। সো মেথডের নাম দেওয়ার পর কোনো স্পেস দেওয়া যাবে না, মেথডের নাম লিখেই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজের মধ্যে আপনি কিছু আর্গুমেন্টস পাঠাবেন। আর্গুমেন্টস মানে আপনি কি কি জিনিস মেথডটাকে কল করার সময় ইনফরমেশন হিসেবে দিয়ে দিতে চান। যেমন আমি যদি আবার এক্সাম্পলটায় যাই, যে আমি যদি কাউকে একটা অ্যাসিস্ট্যান্টকে দিয়ে, যে অ্যাসিস্ট্যান্টটা আমাকে বাজার করে দিবে সেরকম একটা বাজার অ্যাসিস্ট্যান্ট রাখি, সেই ক্ষেত্রে আমাকে ওকে বলে দিতে হবে, এগেন এটা তো আসলে কোডের টার্ম, সো পাবলিক
রিটার্ন টাইপে আমি ধরেন বাজার দ্রব্য রিটার্ন করবো, সো বাজার দ্রব্য। অ্যান্ড মেথডের নাম দিলাম ধরেন অ্যাসিস্ট্যান্টের নাম, এবং ব্র্যাকেট আর্গুমেন্টে আমার মেথডটাকে কল করার পর কি কি দিয়ে পাঠাইতে হবে বলেন তো? আপনার ওকে বাজারের লিস্ট, বাজারের লিস্ট অ্যান্ড আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দিয়ে পাঠাইতে হবে না, যাতে আপনি এই টাকা এবং এই বাজারের লিস্টটা ও পায় অ্যাজ অ্যান আর্গুমেন্ট, এবং সেটাকে নিয়ে ও ওর মতো করে কাজ করতে পারে যা করা লাগবে মেথডে। সো এইভাবে করে আমাকে কিছু আর্গুমেন্টস পাস করতে হবে, আর তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ করবেন। ওর মাঝখানে যে স্কোপটা তার মধ্যে যেই লাইন থাকবে সব কিছু হচ্ছে মেথডের লাইন। সো চলুন আমরা এই জিনিসটাকে এখন এইখানে আমরা এই যে এই কোডটা করছিলাম মনে আছে কিনা, আপনার এই যে পুরো কোডটা করছিলাম, আমি এক কাজ করে এটাকে কাট করে নিই। কারণ যে আর একটা জিনিস মনে রাখবেন, একটা মেথডের মধ্যে ইউজুয়ালি আমরা আরেকটা মেথড লিখতে পারি না। সো এই যে মেথডটা মেইন মেথডের মধ্যে অ্যাকচুয়ালি এক্সিকিউটেবল কোড থাকে, যে লাইনগুলো সে রান করবে। সো এক্সিকিউটেবল কোড। সো আমরা চলেন একটা নতুন মেথড বানাই। সো অবশ্যই এই মেথডের বাইরে লিখতে হবে এক্সিকিউটেবল কোড ফর মেইন মেথড। সো আমরা চলেন এই মেথডের স্কোপের বাইরে যে আরেকটা মেথড লিখবো। সো মেথডটা ধরেন আমি নাম দিব প্রথমে পাবলিক, যে আমি জানতে চাচ্ছি যে একটা প্রাইম নাম্বার নাকি না মেথডটা ধরেন বানাইতে চাচ্ছি। সো আমি প্রথমে নাম দিলাম পাবলিক, এবং ধরেন আমি কিছু রিটার্ন চাই না, ধরেন আমি শুরুতে কিছু রিটার্ন চাই না, সো আমি দিলাম ভয়েড। ভয়েড মিনিং কি? কিছু রিটার্ন চাই না। এরপরে রিটার্ন চাইলে কি দিব সেটা আমরা একটু পরে আসতেছি। এবং আমার মেথডের নাম দিলাম ধরেন ইজ প্রাইম। ইজ প্রাইম মেথডের নামটা দেওয়ার মিনিং কি? মানে হচ্ছে আমি মেথডটাকে এমনভাবে কাইন্ডলি নেমিং করলাম কাইন্ড অফ, যাতে আমি জানি মেথডটা কি করে। এবং তার মধ্যে আমি আর্গুমেন্ট হিসেবে কি নেব, যে আমি যদি একটা অ্যাসিস্ট্যান্ট বানাই যার কাজ হচ্ছে বারবার একটা নাম্বার পেলে তাকে প্রাইম নাম্বার না কিনা বের করে দেওয়া, তাহলে ডেফিনেটলি কাজটা কি? একটা নাম্বার পেলে তার মানে আমাকে আর্গুমেন্ট হিসেবে একটা নাম্বার তাকে দিতে হবে। সো আমি ধরেন ইন্ট নাম্বার নামের একটা ভ্যারিয়েবল রাখলাম, বা ধরেন আমি আগেরটাতে মনে হয় নাম রাখছিলাম, সো নাম নামের একটা ভ্যারিয়েবল রাখলাম। এবার তাহলে আমার বলেন এই নাম ভ্যারিয়েবলের কি দরকার আছে আলাদা করে? না, কারণ সে কি এখানে নামটা পাবে, পাওয়ার পর সে এই কাজটা করবে, পুরো কাজটা করবে। সো আমার কাছে অলরেডি নাম ভ্যারিয়েবলটা আমি কোনো না কোনোভাবে ওকে পাঠিয়ে দিচ্ছি। সো চলেন আমরা অ্যাকচুয়ালি দেখি যে কাজটা যে আমি বললাম এটা অ্যাকচুয়ালি কাজটা করতেছে কিভাবে। সো ধরেন আমি এখানে একটা লাইন লিখে দিই আপনাদের বোঝার হিসেবে। সো মেথড is prime has been called with the number quotation mark plus নাম। চলেন এবার আমরা মেথডটাকে কল করব কেমনে শিখবো। এই ধরেন আমি মেথডটা লিখলাম, এগেন আপনার আস্তে আস্তে আর একটু পরে বুঝবেন, জাস্ট আপাতত জাস্ট আমার কাজটা ফলো করুন। তো খেয়াল করে দেখেন এই যে এই মেথডটার নাম দিছি ইজ প্রাইম, এটার অ্যাক্সেস মডিফায়ার কি রাখছি? পাবলিক। এটা কিছু রিটার্ন করে না, সো ভয়েড রিটার্ন করে। এবং এরপরে যে সেকেন্ড ব্র্যাকেট দিছি এবং যেখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করছি, এই স্কোপের মধ্যে পুরোটা হচ্ছে মেথডের কোড, এবং এই কোডে কিছু একটা কাজ করে। সে কিভাবে কাজ করে? সে একটা ইন্ট নাম একটা আর্গুমেন্ট হিসেবে একটা ভ্যালু নেয়, এবং সেই ভ্যালুটাকে নিয়ে সে কোনো কিছু একটা করে দেয়। কি করে ধরেন আমি এখনো জানি না। তো আমি চলেন এটাকে রান করবো কেমনে দেখি। সো এটাকে রান করবো কেমনে? কিচ্ছু না, আপনার মেইন মেথডের মধ্যে, কারণ আমি কি বলছিলাম আপনার মেইন মেথডটার মধ্যে অ্যাকচুয়ালি কোডটা এক্সিকিউট হয়। মানে আপনি মেইন মেথডে যা যা লিখবেন সেগুলো হচ্ছে ধরেন আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে ডাকা লাগবে, রাইট? সো আপনি হচ্ছে মেইন মেথড, আপনি নিজে অ্যাসিস্ট্যান্টকে ডাকেন, ডাকলে অ্যাসিস্ট্যান্টের কোডটা অ্যাক্টিভেট হয়। সো মেইন মেথড হচ্ছে আপনি বেসিক্যালি, যে আপনি বিভিন্ন কোম্পানির অ্যাসিস্ট্যান্টদেরকে দিয়ে কাজ করাচ্ছেন। সো আপনি কিভাবে মেথডটাকে ডাকবেন দেখেন, আপনি হচ্ছে প্রথমে ইজ প্রাইম একদম হুবহু হুবহু যেই ক্যারেক্টারে লিখছেন আপনি, মানে আপনি যদি আপার কেস লোয়ার কেস যেভাবে লিখছেন হুবহু সেভাবে লিখবেন। লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন, এবং ক্লোজ করার পর ওকে একটা ইন্টিজার নাম্বার প্যারামিটার নেয় না, তা আপনি কি করবেন? একটা ইন্ট এক্স ইকুয়ালস টু ধরেন আমি ধরেন 111, এগেন এটা প্রাইম নাম্বার না কিনা জানতে চাই। সো আপনি কি করবেন? ইন্ট প্রাইমে 110 ছিল মনে হয়, এটা আমার এক্সাম্পলটা, হ্যাঁ। সো আপনি কি করবেন? ইন্ট ইজ প্রাইম যে মেথডটা, সে একটা প্যারামিটার হিসেবে কি নিবে? একটা ইন্টিজার নাম্বার নিবে। তাহলে আমি কি করব? এখানে এক্স পাঠিয়ে দিব। তার মানে কি? এটা লেখার মানে অনেকটা এটাই লেখা, যে ইজ প্রাইম আমি এখানে 100 পাঠিয়ে দিচ্ছি, সরি 110 পাঠিয়ে দিচ্ছি। এই লাইনটা লেখা এই লাইনটা লেখা সেম। এতদূর কি আমরা বুঝছি গাইস? স্যার, হুম হুম। স্যার আজকে ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? জি জি, রেকর্ড করা হচ্ছে। ওকে।
সো এই তার মানে এই না যে দেখবেন না, ঠান্ডা মাথায় দেখেন, বুঝেন, কোয়েশ্চেন করেন। না না স্যার, দেখতেছি। আচ্ছা ঠিক আছে। সো এইটুকু তো আমরা বুঝছি রাইট, যে আমরা একটা মেথডকে কল করতেছি কিভাবে, এক্স্যাক্টলি মেথডের নামটা দিয়ে, এবং তার মধ্যে প্যারামিটার হিসেবে যতগুলা প্যারামিটার সে নেয় এক্স্যাক্টলি ততগুলো প্যারামিটার পাঠায়। মিনিং এখানে একটা প্যারামিটার নেয় ইন্টিজার ডেটা টাইপের, সেখানে আপনি ক্যাচ করছেন কি নামে সেটা ফ্যাক্টর না, বাট একটা প্যারামিটার নেয় ইন্টিজার। সো আপনি একটা ইন্টিজার ভ্যালু পাঠাচ্ছেন এক্স। সো আমি বেসিক্যালি এখান থেকে এটা দেখতে অনেকটা এরকম, যে আমি ইস প্রাইম মেথডটাকে কল করে এক্স ভ্যারিয়েবলের থ্রুতে 110কে থ্রো করতেছি, আর ও যখন মেথডটাকে কল করে ও নাম্বার ভ্যারিয়েবলে সে 110কে ক্যাচ করতেছে। সো ওর জন্য নাম্বার ভ্যারিয়েবলের মধ্যেই 110কে রাখা। এই কথাটা কি বোঝা যায় গাইস? আচ্ছা, সো ধরে নিলাম আপনারা বুঝছেন। মানে আবার যদি আমি বলি, আপনি যখন এখান থেকে মেথড কল করেন, আপনি এগুলা এখানে এক্স কে পাঠাইতেছেন, এক্স এর মধ্যে অ্যাকচুয়ালি 110 ছিল, সো ও অ্যাকচুয়ালি 110কে পাঠাচ্ছে, এবং 110কে বেসিক্যালি আমি থ্রো করতেছি, যে ইস প্রাইম নাম্বার মেথডটা যেখানে আসো সেখানে চলে যাও 110 ভ্যালুটা নিয়ে। ও কি করতেছে, হভার করতে 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 এই লাইনে যাচ্ছে, যে এই মেথডটাতে ইন্ট নামের এই নামের জায়গায় ও 110কে পাঠায়, পাস করে দিচ্ছে। সো নাম ইকুয়ালস টু বেসিক্যালি আমার জন্য এখন নাম ইকুয়ালস টু আমার জন্য বেসিক্যালি এখন 110, এটা সে করে দিচ্ছে। সো এখান থেকে থ্রো, এখান থেকেও ক্যাচ করতেছে এই ভ্যারিয়েবল। সো এগেন আমি ভ্যারিয়েবলের মধ্যে ভিতরে প্রিন্ট করে রাখছি আপনাদের বোঝার স্বার্থে। চলেন আমরা একটু রান করে দেখি কি এরর দিচ্ছে। আচ্ছা, সো আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা পাবলিক লিখে অ্যাক্সেস মডিফায়ার, তারপর আমি বলছিলাম যে একটা জিনিস আপাতত জানার দরকার নেই। সো আপনার স্ট্যাটিকটা বাই ডিফল্ট আপনারা লিখে দিবেন অলওয়েজ, ঠিক আছে? সো অ্যাক্সেস মডিফায়ার স্ট্যাটিক রিটার্ন টাইপ তারপরে মেথডের নাম, এইটা অ্যাকচুয়ালি কি করে কারেন্টলি এখন আপনাদের লেভেলে জানার দরকার নেই। সো জাস্ট মুখস্থ করে লিখে দিবেন। কম্পাইল করলাম, এবার যদি আমি রান করি, একটু রানটা খেয়াল করেন তো কি হয়েছে। এই দুইটা লাইন রান করছি রাইট। সো আমি যখন রান করছি, ও রান করছে কিন্তু শুধু মেইন মেথড। ও কি করছে এখানে, ইন্ট এক্স ইকুয়ালস টু 100, তারপর ইস প্রাইম মেথডটাকে সে কল করছে। ও কি করছে, ইমিডিয়েটলি লাভ দিয়ে চলে গেছে কোথায়, ইস প্রাইম মেথডটা আছে, ও এখানে গেছে ইস প্রাইম মেথডটাতে। এবং সে কি করছে, ইন্ট নাম, নাম ভ্যারিয়েবলে সে কোন ভ্যালুটাকে স্টোর করছে, আর্গুমেন্ট নামে এই এক্স এ যেটা পাঠাইছিলেন 110কে সেটাকে স্টোর করছে। সো এই জিনিসটাকে আমরা বলি আর্গুমেন্ট হিসেবে পাস করা। আমি মেথডটাতে আর্গুমেন্ট হিসেবে 110 পাস করছি, যেটা নাম ভ্যারিয়েবলে স্টোর হয়েছে। হওয়ার পর এই লাইনটা সে প্রিন্ট করছে, দেখেন, মেথড ইজ প্রাইম হ্যাজ বিন কল্ড উইথ দ্য নাম্বার প্লাস নাম, এবং এই নামের জন্য সে দেখেন 110 প্রিন্ট করছে। সো তার মানে বুঝাইতে পারলাম যে এই ভ্যারিয়েবলে যে 110 স্টোর করা, যেটাকে আমি এখান থেকে পাঠাইছিলাম, যদি আমি 111 দিতাম তাহলে ঠিক এখানে 111 আসতো। তারপরে ইন্ট ফ্ল্যাগ ইকুয়ালস টু 0, সেই কাজ তো ভিতরের কাজগুলো যাই ছিল না কেন, এবং কি হচ্ছে ফ্ল্যাগ ইকুয়ালস টু 0, এবং সে এই পুরো কোডটা রান করতেছে, নাম্বারের পর্যন্ত যাচ্ছে, যে পুরোটা চেক করতেছে, করার পর প্রাইম পেলে প্রাইম বলতেছে, নট প্রাইম পেলে নট প্রাইম বলতেছে, এবং সে তার মতো প্রিন্ট করে দিচ্ছে, এবং সেই প্রিন্টের লাইন সবকিছু কাজ করতেছে। করার পর সে কোথায় ব্যাক যাচ্ছে, ওই কাজটা করার পর সে এই 4 নাম্বার লাইনে ব্যাক যাচ্ছে। সো আমি যদি আরেকটু দেখাই, আমি যদি এখানে লিখি before calling method, and আমি যদি এখানে দিই after calling method, আপনি দেখতে পারবেন ব্যাপারটা। আমি যদি এবার কম্পাইল করে রান করি, দেখছেন ও বিফোর কলিং মেথড মেসেজটা প্রিন্ট করছে, মানে 4 নাম্বার লাইন এক্সিকিউট করছে। তারপরে সে মেথডে চলে গেছে, মেথডে চলে যে মেথডের কাজ শেষ করছে, নট প্রাইম প্রিন্ট করছে। করার পর যখন মেথডের স্কোপ শেষ বা কাজ শেষ, সে রিটার্ন কোথায় গেছে, সে রিটার্ন চলে আসছে 5 নাম্বার লাইনে আবার, যেখানে মেথড কল হয়েছিল। হওয়ার পর সেখানে আর কিছু তো এক্সিকিউট করে নাই, তারপরে সে তার নিচে লাইনে চলে গেছে 6 নাম্বার লাইন, যেখানে লেখা আফটার কলিং মেথড। সো বেসিক্যালি মেইন মেথডটাই কিন্তু রান করতেছে, এবং মেইন মেথডের মধ্যে আপনি যেই যেই মেথড কল করেন সে সেই সব মেথডে যে কাজ করতেছে। সো এবার মেথড করার ফলে আপনার সুবিধাটা কি হলো তো আমরা বুঝছি রাইট। সো ধরেন আপনি এবার চাচ্ছেন, আমি মেসেজগুলো মুছে দিই, আপনি ধরেন চাচ্ছেন এখানে আমি ম্যানুয়ালি ইন্ট এক্স না দিয়ে, ধরেন আমি চাচ্ছি হচ্ছে শুধু 110 লিখলাম, কাজ কিন্তু সেমই করবে রাইট, 110কে সে নাম ভ্যারিয়েবলে নিয়ে সে তার কাজটা করবে। সো আপনি ধরেন চাচ্ছেন জানতে এরকম যে আরো 10টা নাম্বার জানতে চাচ্ছেন, যে 100, ধরেন আপনি জানতে চাচ্ছেন 115 প্রাইম কিনা, আপনি জানতে চাচ্ছেন 130 প্রাইম কিনা, আপনি এরকম যতগুলাই ভ্যালু জানতে চান, আপনাকে কিন্তু মেথডটা খালি একবারই লেখা লাগছিল। আপনি মেন মেথডে জাস্ট মেথডটাকে কল করতেছেন আর কাজ করতেছেন। দেখেন খেয়াল করে কম্পাইল এন্ড রান দিই, সে দেখেন
প্রতিবার রান করবে, রান করে মেথডে যা যা লেখার প্রাইম না কিনা নট প্রাইম যাই হোক সেটা তার মতো সে লিখে দিবে। তো ব্যাপারটা বুঝছি গাইস যে আমরা যে এই কোডটাকে বারবার রিইউজ করতে পারতেছি কল করে করে কিভাবে। তো এটাই হচ্ছে আমাদের মেথড, খুবই সিম্পল টার্মে এটাই হচ্ছে আমাদের মেথড। এতটুকু কি আমরা বুঝছি গাইস? আচ্ছা, তো ধরেন এবার আমরা দেখব হচ্ছে কি কি ঝামেলা আমরা করে ফেলি। তো প্রথম কথা হচ্ছে মেথডের একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কোথায় লিখি, এখানে লিখি, একটা জিনিস মাথায় রাখবেন, আর্গুমেন্টস প্যাটার্ন, অর এটাকে অনেক সময় সিগনেচারও বলে, মাস্ট ম্যাচ। এই আর্গুমেন্টস গুলো যে পাঠান সেই সিগনেচার বা প্যাটার্নটা মাস্ট ম্যাচ করতে হবে। আমি আপনাকে একটু এক্সাম্পল হিসেবে দেখাই, এই দুইটা নিয়ে আপাতত কমেন্ট আউট করে দিই। আমি ইজ প্রাইমে 110 কে স্ট্রিং এর মধ্যে পাঠালাম, সো একটা স্ট্রিং ডেটা টাইপের পাঠালাম, কিন্তু আমার আর্গুমেন্টটা যখন ছিল গাইজ, আর্গুমেন্ট কি স্ট্রিং ডেটা টাইপ নিছে নাকি ইন্টিজার ডেটা টাইপ নিছে? ইন্টিজার না? চলুন তো এটা একটু রান করি, কম্পাইলেশন এরর দিবে। কি এরর দিবে দেখেন, ইনকম্প্যাটেবল টাইপস স্ট্রিং ক্যান নট বি কনভার্টেড ইনটু ইন্ট। তো তার মানে আপনি আর্গুমেন্টে এক্স্যাক্টলি যেটা চাইছেন সেটাই আপনাকে পাঠাতে হবে, তার থেকে বেশি পাঠালেও হবে না, তার থেকে কম পাঠালেও হবে না, এবং যেই ডেটা টাইপগুলো পাঠাতে হবে এক্স্যাক্টলি সেই ডেটা টাইপই পাঠাইতে হবে। ব্যাপারটা কি আমরা বুঝছি গাইস? সো আমি যদি আবার এই 110 কোটেশন কেটে দিই, ইন্টিজার ডেটা টাইপ বানাই দিই, এবার যদি আমি রান করি দেখেন কম্পাইল নিচ্ছে সুন্দর, ঠিকই রান করতেছে। সো আর্গুমেন্টস ও সিগনেচার প্যাটার্ন ম্যাচ করতে হবে। এখন আমি আরেকটা খুব সিম্পল মেথড বানাই, এই মেথডটাকে একটু নিচে নামাই দিলাম ক্লিন রাখতে, একটা সিম্পল মেথড বানাই, ঠিক আছে? এটার নাম দিলাম হচ্ছে আমি আমি এটার নাম দিলাম ধরেন অ্যাড, ধরেন অ্যাডিশন নাম দিলাম, যে আমি দুইটা ভ্যালু অ্যাড করার জন্য একটা মেথড বানালাম। এখন দুইটা ভ্যালু অ্যাড করতে হলে আমাকে প্যারামিটারও দুইটা নিতে হবে বা আর্গুমেন্টও দুইটা নিতে হবে, ইন্ট নাম মান ধরেন আর ইন্ট নাম, এবং আমার কাজ কি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ওয়েল আসলে এইভাবে তো না, কোটেশন প্লাস আপনি ধরেন চাচ্ছেন num1 প্লাস num2 এই জিনিসটাকে প্রিন্ট করতে চাচ্ছেন। সো আমি এই মেথডটাকেও কমেন্ট আউট করে দিলাম, আমি ধরেন এবার অ্যাডিশন মেথডটাকে কল করলাম, অ্যাডিশনের মধ্যে আমি দুইটা নাম্বার পাঠালাম 10,15। তো চলেন আমরা দেখি রান করলে কি এরর দেয়, সরি চলেন দেখি কি এরর দেয়, কি উত্তরটা দেয়। দেখছেন 10 আর 15 যোগ হওয়ার পর প্রিন্ট হয়ে গেছে না? কিভাবে কাজ করছে, আপনি অ্যাডিশন মেথড কল করে দুইটা আর্গুমেন্ট পাঠাইছিলেন, 10 এর একটা ইন্টিজার আর 15 এর একটা ইন্টিজার, ও কি করছে সিরিয়ালি নাম 1 এ 10 নিছে এবং নাম 2 তে 15 নিছে, আপনি যেই সিরিয়ালি এখান থেকে পাঠাবেন সেই সিরিয়ালি কিন্তু এখানে ক্যাচ করবে, এটা আপনাকে একটু কেয়ারফুলি মাথায় রাখতে হবে। এবং তারপরে কি করছে, সে এখানে নাম 1 এ 10 নাম 2 তে 15, সো আপনি যখন প্রিন্ট করছেন নাম 1 প্লাস নাম 2 সে সুন্দর করে 25 আপনাকে আউটপুটে প্রিন্ট করে দিচ্ছে। তো এখন এতক্ষণ যেই কাজটা করতেছি, কাজটা যদি আপনি খেয়াল করেন, কাজের মধ্যে আমার একটা লজিক্যাল ফ্ল আছে, ওয়েল টেকনিক্যালি ফ্ল না বাট একটা বলতে পারেন ইন সেন্স একটা লজিক্যাল ফ্ল আছে। সেই ফ্লটা হচ্ছে এরকম যে আমি কিছু রিটার্ন করাচ্ছিলাম, ও কিন্তু এই কোডের মধ্যে কাজ করে প্রিন্ট করে দিচ্ছে, প্রিন্ট করা কিন্তু রিটার্ন করা না। ইটস অলমোস্ট লাইক, আমি যদি আবার আপনাকে বাজারের এক্সাম্পলটা বলি, যে আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে কিছু টাকা আর বাজারের লিস্ট পাঠায়, বললেন যে বাজারটা করে আন, কিন্তু আপনি যদি তার কাছ থেকে বাজারটা রিটার্ন না নেন তার করার পর, তাহলে কি আপনার ওকে পাঠায় লাভ আছে? আমার এখানে প্রিন্ট করার মানে কেমন জানেন, আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে বললেন তুমি বাজার করো, বাজার শেষে চিল্লায় আমাকে জানায় যে তুমি বাজার করে ফেলছো, তো সে কি করলো, সে পুরা কাজ করে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করলো, মানে বেসিক্যালি চিল্লায় আমাকে বললো বস বাজার ইজ ডান, কিন্তু আমাকে যদি তুমি বাজার ফেরত না দাও আমার কোনো লাভ আছে? পরের কাজকে আমি করতে পারবো এটা দিয়ে? সো না, আমাকে কিছু একটা রিটার্ন করতে হবে। সো এবার আমরা দেখবো যে রিটার্ন টাইপটা, এতক্ষণ আমরা কিছু রিটার্ন করিনি, মিনিং ভয়েড দিছি, এখন আমরা দেখবো রিটার্ন করলে কেমন হয় বা রিটার্ন না করলে কেমন হয়। তো ধরেন আমি এক কাজ করি, এই মেথডটা যে কল করছি মেথডটাকে একটু প্রিন্ট করে দেখাই আপনাকে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমি যদি মেথডটা প্রিন্ট করতাম কি প্রিন্ট করতে একটু দেখুন তো। কি 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 এরর দেয় দেখেন তো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ভয়েড টাইপ নট অ্যালাউড হিয়ার,
মানে আপনি এই মেথডটাকে প্রিন্ট করতে পারতেছেন না। প্রিন্ট করতে পারতেছেন না কেন? কারণ এখানে অ্যাকচুয়ালি ও রিটার্ন হিসেবে কিছু পাঠাইতেছে না, মানে এসেনশিয়ালি ওর এখানে একটা রিটার্ন নাল বা বেসিক্যালি সে ভয়েড, সেখানে আসলে কিছু নাই। এরকম করে সে কিছু, যখন আপনি ভয়েড লেখেন সে মেথডটার কাজ শেষ করে কিছু আপনাকে ব্যাক পাঠায় না যে আপনি সেটাকে প্রিন্ট করবেন। সো আমি যদি ধরেন একটা ভ্যারিয়েবলে স্টোর করার চেষ্টা করি তাহলে আপনার জন্য আর কি ইজি হবে বুঝতে। ধরেন আমি চাচ্ছি এখানে যে ইন্ট এক্স ইকুয়ালস টু অ্যাডিশন অফ এত, যে একটা ভ্যারিয়েবলে স্টোর করে দেখি মেথডটা কল করে রিটার্ন এসে অ্যাকচুয়ালি কি রিটার্ন করে। আবার যখন কম্পাইল করবেন দেখেন বলবে যে ইনকম্প্যাটেবল টাইপস ভয়েড ক্যান নট বি কনভার্টেড ইনটু ইন্ট। মানে এইটা বেসিক্যালি একটা ভয়েড ডেটা টাইপের কিছু একটা রিটার্ন করে, সোজা বাংলায় বললে কিচ্ছুই রিটার্ন করে না। তো যার কারণে আপনি ব্যাক এনে কোনো কাজ করতে পারতেছেন না, ওর মতো কাজ করে ফেলতেছে, করার পর কিছুই রিটার্ন করতেছে না। সো ওই যে এক্সাম্পলটা আবার বললাম যে বাজার থেকেই করছে, করে চিল্লে আপনাকে বলছে যে বস বাজার করা শেষ, কিন্তু বাজারটা আপনাকে ফেরত দেয় নাই। সো আপনি মেইন মেথড আপনি কোনো কাজ করতে পারতেছেন না, সেটাকে কোথাও স্টোর করতে পারতেছেন না। সেটাকে হাউ ডু উই সলভ? আমরা কি করবো, এখানে রিটার্ন টাইপ দিব। এবার আপনি আমাকে বলেন দুইটা নাম্বারকে যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি রিটার্ন টাইপ কি দিব? ইন্টিজারই দিতে পারি লজিক্যালি, যে আমি চাচ্ছি যে দুইটা নাম্বারকে যোগ করার পর যে রেজাল্ট ইন্টিজার আসে সেটাকে রিটার্ন করবে। তখন আপনি কি করবেন জানেন? আপনি এখানে সুন্দর করে প্রিন্ট না দিয়ে আপনি রিটার্ন দিয়ে দিবেন num1 প্লাস num2। এবার কি হচ্ছে দেখেন, ও এখানে num1 প্লাস num2 দুইটা আর্গুমেন্ট পাওয়ার পর, মিনিং 10 আর 15 পাওয়ার পর এটাকে যোগ করে যে ইন্টিজারটা হয়েছে সেই ইন্টিজারটাকে রিটার্ন করে আপনার পাঠায় দিচ্ছে। কোথায় পাঠায় দিচ্ছে? ও এই কাজটা শেষ হওয়ার পর ও বেসিক্যালি এইটুকুকে রিপ্লেস করে দিচ্ছে হচ্ছে 10 যোগ 15 করলে কত আসে? 25 দিয়ে। এইটুকুকে সে 25 দিয়ে রিপ্লেস করে দিচ্ছে রিটার্ন করে। সো ইন্ট এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 25। আমি যদি প্রিন্ট করি আবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, যদি আমি এক্স কে প্রিন্ট করি, আপনি যদি দেখেন কম্পাইল করি রান করি, এবার দেখছেন ঠিকই আমার 25 প্রিন্ট হয়েছে। কিভাবে হয়েছে 25 প্রিন্ট? ও মেথডটা তার কাজ শেষে রিটার্ন করে দিছে আপনাকে, আপনি রিটার্নটা কোথাও স্টোর করছেন, করার পর কিছু একটা কাজ করে প্রিন্ট করছেন। এখন আমি জানি জিনিসটা প্রথমবার দেখলে আপনাদের কাছে মনে হয় অনেক সময় যে একটু কমপ্লেক্স, কিন্তু আপনি যদি ভেবে দেখেন এই সেম জিনিস আপনারা অলরেডি করে ফেলছেন। দেখেন তো, স্ট্রিং এস ইকুয়ালস টু যদি আমি লিখি হাই, এরপরে আমরা এরকম করতাম না কার ওয়াই ইকুয়ালস টু এস ডট কার অ্যাট 0 পাঠাইতাম। তারপরে আমি যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ওয়াই দেই, যদি আমি কম্পাইল করে যদি আমি রান করি, দেখেন তো এইচ প্রিন্ট হতো না। আপনি আপনি অ্যাকচুয়ালি জাভার একটা বিল্ট ইন মেথড অলরেডি কল করে কাজ করছেন। যদি আপনি খেয়াল করে দেখেন স্ট্রিং ক্লাসটার মধ্যে একটা মেথড আছে যার নাম হচ্ছে কার অ্যাড, এবং সে আর্গুমেন্ট হিসেবে একটা ইন্ডেক্স নাম্বার নেয়। তো খেয়াল করে দেখেন ও কি করছে, স্ট্রিংটা কারেট নামের একটা মেথডকে, যেটা জাভার মধ্যে অলরেডি বিল্ট ইন, আপনার লেখা লাগে নেই, সেটাকে সে মেথডটাকে কল করছে এবং আর্গুমেন্ট হিসেবে ব্র্যাকেটে কি নিছে? একটা ইন্ডেক্স নাম্বার নিছে। সো বেসিক্যালি সেটা দেখতে কেমন ছিল? এখানে লেখা ছিল পাবলিক স্ট্যাটিক কার, বিকজ সে একটা ক্যারেক্টার রিটার্ন করে, আর নাম ছিল কি কার অ্যাড। এবং সেই একটা কি করছে, একটা স্ট্রিং এর ইন্ডেক্সটা অ্যাজ এ প্যারামিটার, আপনার ইন্ডেক্সটা অ্যাজ এ প্যারামিটার নিছে বা আর্গুমেন্ট হিসেবে নিছে, নিয়ে ওই স্ট্রিং এর অত নাম্বার ইন্ডেক্সটা আপনাকে রিটার্ন করে দিছে। এবং রিটার্ন করে দিছে সেই রিটার্নটা আপনার কার ওয়াই স্টোর হয়েছে বা কার ডেটা টাইপের ওয়াই ভ্যারিয়েবলে স্টোর হয়েছে, এবং তারপর আপনি প্রিন্ট করছেন সেটা। সো আপনি যদি ভেবে দেখেন আপনি অলরেডি এই রিটার্ন টাইপ কিভাবে রিটার্ন করলে আপনি স্টোর করবেন এবং সেটা নিয়ে নেক্সট কাজ কেমনে করবেন সেই কাজ আপনি করছেন, বাট আপনি তখন জানতেন না যে এটা একটা মেথডের কনসেপ্ট। ব্যাপারটা কি বোঝাতে পারছি গাইস? আচ্ছা, তো চলেন এবার আমরা দেখলাম হচ্ছে মেথডে আপনি কিভাবে আর্গুমেন্ট দিবেন, কিভাবে আর্গুমেন্টগুলো নিয়ে কাজ করবেন। এবার আমি আপনাকে যদি আরেকটা জিনিস দেখাই, আই হোপ অলরেডি বলে ফেলছি, তারপরেও যদি দেখাই, যদি আমার এখানে দুইটা ইন্টিজার আর্গুমেন্ট নেয় কিন্তু আমি একটা ইন্টিজার আর একটা ডিফারেন্ট আর্গুমেন্ট পাঠাই, যদি আমি কম্পাইল করি এরর দিবে, কারণ ডাবলকে সে ইন্টে কনভার্ট, কারণ আপনি ওকে বলছেন যে অ্যাসিস্ট্যান্টটা দুইটা ইন্টিজার নাম্বার পায়, কিন্তু আপনি ওকে দুইটা ইন্টিজার নাম্বার দেন নেই, তো ওর সাথে সাথে প্রোগ্রাম আটকায় দিবে। আপনি যদি এখানে একটা মানে এরকম কিছুও দিতেন, ডাবল কোট মার্কের একটা কিছু দিতেন, তাও কিন্তু সে স্ট্রিং হয়েও পারতো না। তো ডিফারেন্ট কোনো ডেটা টাইপ দিলে কাজ করবে না, ইনফ্যাক্ট আপনি একটা ভ্যালু বেশি দিলেও কাজ করবে না। আমি 3টা আর্গুমেন্ট পাঠাচ্ছি কিন্তু ক্যাচ করতে পারবে 2টা।
সো যদি দেখেন এই যে বলবে যে মেথড অ্যাডিশন ইন ক্লাস ল্যাব 8 ক্যান নট বি অ্যাপ্লাইড টু গিভেন টাইপ, যে রিকোয়ার্ড ইন্ট ফাউন্ড ইন্ট, যে আমি দুইটা ইন্টিজার দিতে চাইছি বাট অ্যাকচুয়ালি পাইছি তিনটা। সো লিস্টের লেন্থ ডিফার করো। সো আপনি কি করবেন, আপনি এগুলো করতে পারবেন। সো মেথড বানানোর একদম বেসিক্স গুলোকে আমরা বুঝতে পারছি গাইস? জি স্যার। আচ্ছা, তো এবার আমি আপনাদেরকে জাস্ট আরেকটা একটু মানে কমপ্লিকেটেডই বলতে পারেন একটা জিনিস একটু স্লাইটলি একটু অ্যাড করে এগেন এই মেথডটা আমি একটু মুছে ফেলি, ঠিক আছে? ধরেন মুছে না, আমি সবকিছু নিচে রেখে দিচ্ছি, ক্লিন করে রাখতেছি আর কি। সো চলেন আমরা এবার একটা একটু স্লাইটলি ডিফারেন্ট একটা জিনিস দেখি। চলেন আমরা দেখবো হচ্ছে পাবলিক স্ট্যাটিক, আমি একটা মেথড বানাবো, ঠিক আছে? মেথডের নাম দিলাম ধরেন মেথড ভয়েডই রাখলাম, বা ভয়েড না রেখে ধরেন আমি এক কাজ করি ইন্ট রাখি, পাবলিক স্ট্যাটিক ইন্ট মেথড এ, এবং মেথডে আপনাকে একটা ইন্টিজার এক্স একটা প্যারামিটার নেয় ধরেন, ঠিক আছে? এবং আপনি সেখানে কিছু একটা, আপনি ধরেন জাস্ট কিচ্ছু না, আপনি ধরেন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন মেথড এ ইজ রানিং, এবং আপনি ধরেন একটা কিছু রিটার্ন করেন হচ্ছে এক্স প্লাস 10। আপনি ধরেন লেটস সে যা আপনাকে আমি দিব সেটাকে আপনি 10 যোগ করে রিটার্ন করবেন, ধরেন এমন একটা বেসিক মেথড বানিয়েছি। এবং আপনি এরপরে ধরেন লিখলেন সিস্টেম ডট অর্ডার মেথড ইজ এন্ডিং, ঠিক আছে? সো আমি একটা মেথড বানাইছি, যে মেথডটা কি করে, সে মেথডটা কল করলে সে একটা এক্স আর্গুমেন্ট নিয়ে, একটা ইন্ট ভ্যারিয়েবলের এক্স ভ্যারিয়েবল আলা একটা আর্গুমেন্ট নিয়ে কল হয়, এবং হয়ে সে কি করে, সে প্রিন্ট করে মেথড ইজ রানিং, পরে সে নাম্বারটাকে 10 যোগ করে রিটার্ন করে, এবং সে আবার কি করে প্রিন্ট করে দেয়। আপনি একটু খেয়াল করে দেখেন তো গাইস, এখানে একটা লজিক্যাল ফ্ল আছে না? মেথড যদি রিটার্ন হয়ে যায়, মিনিং মেথড যদি মেইন কলার যে মেথডটাকে কল করছে তার কাছে যদি ব্যাক হয়ে এসে যায়, তাহলে কি সে আবার নিচের লাইন এক্সিকিউট করতে পারবে? লজিক্যালি ভেবে দেখেন, মানে আপনি যদি অ্যাসিস্ট্যান্টকে বলেন তুমি চলে আসো, সো সে যদি চলে এসে আপনাকে সবকিছু ফেরত দিয়ে দেয়, তারপরে কি আবার সে কোনো কাজ করতে পারবে? আনলেস আপনি তাকে নতুন করে আবার ডাকেন, কিন্তু পারবে না কিন্তু লজিক্যালি, রাইট? চলেন তো আমরা একটু দেখি তো এখানে কিভাবে সেই জিনিসটা কাজ হয়। আমি মেথডে যদি কল করি এবং তার মধ্যে যদি আমি ধরেন 15 পাঠাই, চলেন একটু রান করি, কম্পাইল করে। কি এরর দিচ্ছে দেখছেন? আনরিচেবল স্টেটমেন্ট, মানে এই যে স্টেটমেন্টটা আপনি দিয়েছেন এই স্টেটমেন্টটা পর্যন্ত আমি পৌঁছাইতেই পারতেছি না। এবার যদি আমি এটাকে কমেন্ট আউট করে দিই, কম্পাইল করি, কোন এরর দিছে না, রান হয়েছে। দেখেন মেথড এ ইজ রানিং। ও পরের এটাটা তো প্রিন্ট করে নিই, সরি, প্রিন্ট দিয়ে দিই। আমি যদি প্রিন্ট করি তাহলে আপনি দেখতে পারবেন। এবার যদি কম্পাইল করে রান করি, দেখছেন মেথড এ ইজ রানিং 25 প্রিন্ট হয়েছে। সো কি করছে, মেথড একে কল করছে, করার পর সে এখানে গেছে যে মেথড এ ইজ রানিং, এইটা প্রিন্ট করছে, করার পর সে রিটার্ন করছে এক্স প্লাস 10। সো আপনার 10 যোগ 15 করলে কত আসে? 25। 25টা কোথায় রিটার্ন হয়েছে? এই জায়গাটাতে। তারপরে কি করছে, সে প্রিন্ট করেছে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন 25। তো দেখছেন খেয়াল করে যে রিটার্ন ইজ দ্য লাস্ট লাইন অফ ইয়োর মেথড। অলওয়েজ মাথায় রাখবেন, রিটার্নের পর মেথডের কোনো লাইন কাজ করবেন। ইটস অলমোস্ট লাইক লুপে যেভাবে আপনি ব্রেক লিখলে ওটা লুপের লাস্ট লাইন, রিটার্ন হচ্ছে একটা মেথডের লাস্ট লাইন। তো মাথায় রাখবেন আপনি রিটার্নটাকে যেন এমনভাবে কোড না সাজান যে রিটার্ন করার পর আপনার কিছু কাজ করা লাগে, তার মানে আপনার কোডটা সাজানো ভুল আছে। ব্যাপারটা কি বুঝছে গেছ? আচ্ছা, সো চলেন আমরা এবার আরেকটা জিনিস দেখব। এবার দেখব হচ্ছে আমরা যে কিছু একটা রিটার্ন লিখে রাখি, ধরেন রিটার্ন ধরেন এক্স প্লাস 10 প্লাস ওয়াই, ধরেন আমি কিছু একটা লিখে রাখলাম, ঠিক আছে? আপাতত তো এই জিনিসটা কি এখনো না যায়, তো আমরা ধরেন এবার আরেকটা জিনিস দেখবো। ধরেন আমি আরেকটা মেথড বানাইলাম, এই মেথডের আমি নাম দিলাম মেথড বি। আমি মেথডটার নাম দিলাম হচ্ছে মেথড বি, এবং সে কি কাজ করে, সে প্যারামিটার হিসেবে বা আর্গুমেন্ট হিসেবে ধরেন আরেকটা ইন্টিজার নেয়, ধরেন আমি ওইটার নাম দিলাম জেড, সে আরেকটা ইন্টিজার নেয়, এবং তার কাজ কি, সে এরকম সেও নিজে রান করে, এরকম লেখে মেথড বি ইজ রানিং, এবং সে কি করে, সে রিটার্ন করে দেয় যেই ভ্যালুটা পাইছেন তাকে 10 দিয়ে গুণ করে।
আগেরটা কি করতে 10 যোগ করে প্রিন্ট করে দিত বা রিটার্ন করে দিত, এখন সে 10 দিয়ে গুণ করে রিটার্ন করে দেয়। তো ধরেন আপনার কাছে এখন এরকম দুইটা মেথড আছে। সো আমি যদি দেখা এখানে রান করে, সো আমি আগেরবার কি মেথড এ কল করছিলাম, এবার যদি আমি মেথড বি কল করি 15 দিয়ে, যদি প্রিন্ট করি রান করে, দেখেন কি আসবে, মেথড এ ইজ রানিং, প্রথমবারের জন্য মেথড এ কল হয়েছে। সো মেথড এ ইজ রানিং এবং তারপরে মেথড এর কাছে সে x+10 মিনিং 15 যোগ 10 কে রিটার্ন করছে কোথায়, এইখানে। রিটার্ন করার পর সে কি করছে, এখানে 25 পাইছে, প্রিন্ট করছে 25। তারপরে এই লাইনের এক্সিকিউশন শেষ, সে কি করছে 5 নাম্বার লাইনে গেছে। 5 নাম্বার লাইনে যে আবার কি করছে, সে মেথড বি কল করছে, মেথড বিতে গেছে, সেখানে জেড প্যারামিটার হিসেবে 15 পাইছে, আবার 15কে পাওয়ার পর সে প্রিন্ট করছে বি ইজ রানিং, এই লাইনটা প্রিন্ট করার পর সে রিটার্ন করছে কি 15 গুণ 10 150। সো সেটা এখানে 150 গেছে বা 150 গেছে, যাওয়ার পর সেটাকে প্রিন্ট করছে, তাই না? সো এখানে এক্স আর ওয়াই ভ্যারিয়েবল বা এক্স ওয়াই জেড যে ভ্যারিয়েবলে ছিল সেই ভ্যারিয়েবলগুলো আমি রিটার্ন করতে পারছি। ইভেন আমি যদি চাই উইথ আর্গুমেন্ট, আমি চাইলে এখানে জেড এভাবে করে লিখতে পারি না, আর সিমিলারলি আমি এইভাবে করে লিখে আমি আমার ভ্যারিয়েবলগুলোও দেখতে পারবো আর্গুমেন্ট হিসেবে কি কি পাঠাইছিলাম। সো মেথডেতে 15 পাঠাইছিলাম, সো এক্স ভ্যারিয়েবলে 15 ছিল, সো আর্গুমেন্টে 15। আবার বিতেও জেড ভ্যারিয়েবলে 15ই পাঠাইছিলাম, সো 15 আর্গুমেন্টে, তাই না? সো আপনি দেখছেন এই জেড ভ্যারিয়েবলটাকে আমি প্রিন্ট করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি, সব কাজ করতে পারতেছি, রাইট? তো চলেন তো আমি এক কাজ করি, তাহলে এখানে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এক্স এটাকে প্রিন্ট করার ট্রাই করি। যেহেতু আমি মেথডটা একবার রান করে ফেলছি উপরে, তার মানে এক্স ভ্যারিয়েবলটা ইনিশিয়েট হয়ে গেছে এবং সে তার কাজটা করছে। চলুন তো একটু প্রিন্ট করে দেখি কি প্রিন্ট কি হয় গাইস। কম্পাইল এরর দেয়, কি এরর দেয়? ও বলে ক্যান নট ফাইন্ড সিম্বল, মানে ভ্যারিয়েবল এক্সটা সে খুঁজে পাচ্ছে না। কিন্তু ব্যাপারটা একটু প্যারাডক্সিক্যাল না, যে এক্স ভ্যারিয়েবল খুঁজে পাবানোর মানে কি? এক্স ভ্যারিয়েবল তো আমি যে একটু আগে মেথডে কল করলাম, মেথড এ যখন রান হলো, মেথডের মধ্যে ইন্টেক্স ভ্যারিয়েবল ছিল এবং সে তার কাজ করলো, করার পর সে কিছু একটা রিটার্ন করলো, তাহলে এক্স ভ্যারিয়েবল খুঁজে পাবো না কেন? এইখানেই দ্য কনসেপ্ট অফ লোকাল ভ্যারিয়েবল কামস ইন। সো একটা মেথডের লোকাল ভ্যারিয়েবল এই জিনিসটার মানে কি, চলেন আমরা একটু দেখি। এটার মানে হচ্ছে যে আপনি যখন, আবার আমি আমার ওই বাজারের এক্সাম্পলে ব্যাক চাই, যে আপনি যখন অ্যাসিস্ট্যান্ট ভাড়া করলেন এবং অ্যাসিস্ট্যান্টকে আপনি বাজার করার সব কাজ শিখাই দিলেন, শেখানোর পর আপনি যখন তাকে টাকা আর বাজারের লিস্ট দিয়ে পাঠাবেন, আপনি কি এক্সপেক্ট করবেন মাঝখানে সে কি কাজ করছে সেটা আপনি দেখবেন? আপনি খালি এটা এক্সপেক্ট করবেন না যে কাজ শেষে আমি তোমার কাছে বাজারটা ফেরত চাই, সেটা তুমি আনছো কিনা। এবং বাজারটা ফেরত দেওয়ার পর আপনি চাবেন না আপনার অ্যাসিস্ট্যান্ট মাঝখানের কোনো কাহিনী আপনাকে বলুক। সিন্স ইউ আর এ বিজি কোম্পানি, আপনার কাজ হচ্ছে আমি আপনাকে ডেকে এই কাজটা করতে দিলে ইউ উইল গেট দিস ডান। সো মেথডের লোকাল ভ্যারিয়েবলও কাইন্ড অফ এভাবে কাজ করে। একটা মেথড যখন কল করেন, ও মেথডটা জাভার মধ্যে কল হয়, হওয়ার পর ও তার আপনার কম্পিউটারের মধ্যে র্যামে মেমোরিতে সে এই ভ্যারিয়েবলগুলোকে স্টোর করে, যেগুলোর নাম হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। এবং লোকাল ভ্যারিয়েবলে কাজটা করে, কাজটা শেষে যখন রিটার্ন হয়ে যায়, তারপর এই লোকাল ভ্যারিয়েবলগুলো ডিস্ট্রয় হয়ে যায়। এই লোকাল ভ্যারিয়েবলগুলোর সাথে সাথে মেথডটা রিটার্ন যাওয়ার পর ডিলিট হয়ে যায়। কারণ ভেবে দেখেন, একবার মেথড কল হয়ে কাজ শেষের পর এর মাঝখানে আপনি যা যা করছেন সেই জিনিসগুলোকে আপনার অহেতুক না, রেখে দেওয়ার কোনো দরকার আছে? কারণ আপনি তো উত্তর পেয়ে গেছেন যে উত্তরটা আপনি মেথডটা কল করেছেন। সো জাভা কি করে ইন্টেলিজেন্টলি সেই ভ্যারিয়েবলগুলোকে ডিলিট করে দেয়। সো মাথায় রাখবেন, একটা মেথডের মধ্যে লোকাল ভ্যারিয়েবল মেথডের মধ্যেই কেবল অ্যাক্সেস করা যায়। লোকাল ভ্যারিয়েবল অফ দ্য মেথড ক্যান অনলি বি অ্যাক্সেসড ইনসাইড দ্য মেথড, ইউ কান্ট অ্যাক্সেস ফ্রম দি আউটসাইড। মানে আপনি অন্যান্য কোনো এই মেথডের স্কোপের বাইরে অন্য কোনো পার্ট থেকে সেই ভ্যারিয়েবলটা কল করতে পারবেন না। এবং যদি আমি আরেকটা এক্সাম্পল দেখাই, আমি যদি ইন্ট এক্স ইকুয়ালস টু 500 দিয়ে সেভ করি, এবার যদি রান করি, কম্পাইল করে রান করি, আপনি দেখবেন সে প্রথমবার এই মেথড এ চালাইছে, সেখানেও এক্স ভ্যারিয়েবল ছিল, তার মধ্যে সে ঠিকই কিন্তু এক্স ভ্যারিয়েবলে 15 রাখছে, রাখার পর সে রিটার্ন করছে 25, কাজ করছে। পরে বি কল করছেন, জেড রাখছে, রিটার্ন করছে 150, কল করছে। এরপরের বার যখন সে এখানের এক্সট্রা প্রিন্ট করতে গেছে, সে কিন্তু 500 প্রিন্ট করছে। খেয়াল করছেন? সে কিন্তু এই মাঝখানে যে এতগুলো এক্স ওয়াই জেড ছিল সেগুলো সে জানে না। মাথায় রাখবেন, এইখানে এই মেথডের এইটাও কিন্তু একটা মেথড, রাইট? দিস ইজ দ্য মেইন মেথড।
সো এই মেইন মেথডের লোকাল ভ্যারিয়েবল হচ্ছে এই লোকাল এক্সটা ওর জন্য, এই ইন্ট এক্সটা, এইটা হচ্ছে ওর জন্য লোকাল ভ্যারিয়েবল। সো একটা মেথড তার লোকাল ভ্যারিয়েবল বাদে কিছু অ্যাক্সেস করতে পারে না। সো সে কি করছে, যখন আপনি এক্স কে প্রিন্ট করতে চাইছেন, সে তার লোকাল ভ্যারিয়েবল মিনিং এই যে গ্রিন মার্ক করাটুকু তার মেথডের স্কোপে খুঁজছে কোথাও এক্স ভ্যারিয়েবল আছে কিনা, এবং পাইছে এক্স ভ্যারিয়েবলে 500, সে 500 প্রিন্ট করছে। যদি আমি এটা না লিখে প্রিন্ট করতাম তখন কি হতো, সে বলতো যে এক্স ভ্যারিয়েবল তো খুঁজেই পাচ্ছে না। দেখছেন? সো লোকাল ভ্যারিয়েবলের কনসেপ্টটা কি আমরা বুঝছি গাইস, যে আপনার মেথডের মধ্যে জিনিসপাতির মালিক শুধু মেথড, এবং মেথড কাজ শেষে সেগুলো ডিলিট করে দেয়। নতুন করে যখন আপনি আবার মেথডকে কল করেন, নতুন করে আবার সে পুরোটা বানায় কাজ করে, কাজ শেষে আবার ভিতরে সব জিনিসপাতি ডিলিট করে দেয়। সো আপনারা র্যান্ডম জিনিসপাতি প্রিন্ট করে করে এই আইডিয়াটা নিতে পারেন। আচ্ছা, সো এবার আমি আপনাকে দেখাবো হচ্ছে একটা মেথডের মধ্যে কি আরেকটা মেথডকে কল করা যায় কিনা। আমাকে একটু বলেন তো গাইজ, এতক্ষণ আমরা যা করলাম তার হিসাব মতো কি একটা মেথড থেকে আরেকটা মেথডকে কল করা যাচ্ছে না? কারণ আমি মেথড এ কল করছি মেইন মেথডের মধ্যে থেকে না, মেইন মেথডও তো একটা মেথড। তো আপনি ভেবে দেখেন, আমি কিন্তু একটা মেথডের মধ্যে আরেকটা মেথডকে কল করতে পারি, রাইট? তো আমি এই কোডটাকে একটু স্লাইটলি একটু কমপ্লেক্স করার ট্রাই করি। চলো, আমি যেটা করব সেটা হচ্ছে আমি শুধু মেথড এ কে কল করব, এখানে লাইনগুলো একটু কমায় দিই। মেথড এ কে কল করব এবং আমি কি করব, এখানে মেথড এ এর মধ্যে মেথড বি কে কল করব, এবং অবশ্যই আর্গুমেন্ট ম্যাচ করতে হবে। সো কি পাঠাবো, ধরেন এক্স ছিল, আমি এক্স প্লাস 10 পাঠাচ্ছি। আমি এখানে ধরেন রিটার্ন লাইনটা আপাতত ধরেন না, এবং সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমি কি করলাম, যে মেথডের আমাকে তো কিছু একটা রিটার্ন করতে হবে, ধরেন আমি রিটার্ন করলাম লাস্ট লাইনে, ধরেন ধরেন কিছু একটা রিটার্ন করলাম, লেটস সে আমি এখানে ধরেন ইন্ট আউট ইকুয়ালস টু মেথড বি, কারণ এই মেথড বিও তো একটা ইন্টিজার রিটার্ন করে, রাইট? সো কিছু একটা ভ্যারিয়েবল স্টোর করলাম, এবং আমি রিটার্ন করলাম ধরেন আউট প্লাস এক্স প্লাস 10, এটা ধরেন আমি রিটার্ন করলাম। এবার আপনি একটু দেখেন, এই কোডটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট ঠান্ডা মাথায় চলেন আমরা দেখি। সো মেথড এ, মেথডটার মধ্যে সে একটা আর্গুমেন্ট নিয়ে কল হচ্ছে ইন্ডেক্স, এবং সে প্রিন্ট করতেছে মেথড এ ইজ রানিং উইথ আর্গুমেন্ট এক্স। তারপরে সে কি করতেছে, ইন্ট আউট একটা ভ্যারিয়েবলটা আপাতত আমরা স্কিপ করি, মেথড বি কে সে কল করতেছে, এবং এক্স প্লাস 10, এক্স এ কি পাঠাইছিলাম 15, তাহলে 15 যোগ 10 মানে 25 প্যারামিটার পাঠায় সে মেথড বি কে কল করতেছে। এই লাইনে সে সাথে সাথে এই লাইনে চলে যাচ্ছে, যে এই মেথড সরি এই লাইনে চলে যাচ্ছে 14 নম্বর লাইনে, যে কি করতেছে, সে মেথড বি কে ইনভোক করতেছে, করে তার ইন্টিজার ভ্যারিয়েবলে, এই ইন্টিজার জেড ভ্যারিয়েবলে এখান থেকে যেটা পাঠাইছিলেন মিনিং 25টা স্টোর করতেছে। করার পর সে মেথড বি ইজ রানিং উইথ দ্য আর্গুমেন্ট, এই লাইনটা প্রিন্ট করবে। করার পর সে কি করবে, রিটার্ন করে দিবে। কত রিটার্ন করবে, 25 গুণ 10, 25 গুণ 10 মানে কত, 250। এই 250টা কোথায় রিটার্ন হবে, এইখানে রিটার্ন হচ্ছে, কারণ এখান থেকে সে কল হয়েছিল। সো কাজ শেষে সে এখানে আবার ব্যাক যাবে যেখান থেকে সে কল হয়েছিল। তাহলে আউট ভ্যারিয়েবলে কত আছে এখন, 250। তারপরে মেথড এ ইজ এন্ডিং, এবং সে কি করতেছে, এন্ডিং করার পর অবশ্যই রিটার্নের লাইনটা লাস্টে দেওয়া লাগবে। সো আপনি রিটার্নের নিচে এন্ডিং লিখতে পারবেন না, এই জন্য আমি আগে লিখছি। এরপরে সে রিটার্ন করবে আউট প্লাস এক্স প্লাস 10। সো আমি যদি আপনাকে দেখাই, কম্পাইল করে রান করে দেখাই, এই যে খেয়াল করেন, ট্রেস করে চলেন। প্রথমে আমি এখানে মেন মেথডটাই, কারণ আমাদের কাছে কিন্তু মেন মেথডে, সো মেন মেথডটাই গেলাম। মেন মেথডের মধ্যে কি লেখা, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন মেথড এ কল করছে 15 দিয়ে, তার মানে আমি মেথড এ কে কল করলাম এক্স ভ্যারিয়েবলে 15 দিয়ে। তারপর আমি প্রিন্ট করলাম কি, এ ইজ রানিং উইথ আর্গুমেন্ট 15। চলেন দেখি, মেথড এ ইজ রানিং উইথ আর্গুমেন্ট 15, এবং তারপর আমি কি করছি, মেথড বি কে কল করছি, এবং এক্স প্লাস 10, 15 প্লাস 10 মানে 25 দিয়ে কল করছি। তারপরে মেথড বি গেলাম, জেড এ তার মানে বসলো 25। তারপরে সে এই মেথডটা কল করে কি প্রিন্ট করলো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন মেথড বি ইজ রানিং উইথ আর্গুমেন্ট। দেখেন, মেথড বি ইজ রানিং উইথ আর্গুমেন্ট 25, এটা পেলাম। পাওয়ার পর আমি রিটার্ন করে দিলাম কি এখান থেকে, জেড ইন্টু 10 মানে 25 গুণ 10, 25 গুণ 10 মানে কত গাইস, 250, এই বা 250 আর কি। 250টা কোথায় যাবে, যেখানে সে কল হয়েছে সেখানে। মাথায় রাখবেন, আপনার অ্যাসিস্ট্যান্ট সেখানেই ব্যাক আসবে যেখান থেকে সে কল হয়েছে কাজ শেষে।
সো এখানে তার কল শেষ হয়েছিল মেথড বি এর, সে এখানে ব্যাক আসলো, এসে কত পাঠালো এখানে 250 পাঠালো, এবং তার মানে আউট ভ্যারিয়েবল এখন 250 স্টোর করা। এরপরে সে এই লাইনের পরের লাইন এক্সিকিউট শুরু করবে আবার, যেহেতু এখানে সে রিটার্ন শেষ, কাজ শেষ। পরের লাইনে কি 10 নাম্বার লাইনে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন মেথড এ ইজ এন্ডিং, এবং কি হয়েছে দেখেন মেথড এ ইজ এন্ডিং প্রিন্ট হয়েছে। হওয়ার পর সে এইখান থেকে রিটার্ন করছে কি আউট প্লাস এক্স প্লাস 10, মিনিং 250 প্লাস এক্স এ কত ছিল 15 প্লাস 10, তো 250 যোগ 15 যোগ 10 মানে 275, এবং সেটা রিটার্ন করতেছে কোথায়, এই মেথডে যেখানে কল হয়েছে সেখানে, মিনিং এটা কোথায় কল হয়েছিল মেথড এ, এবং এইখানে এইটুকু জায়গাকে সে রিপ্লেস করতেছে 275 দিয়ে, তাহলে প্রিন্ট হচ্ছে কি 275। সো ব্যাপারটা বুঝছি গাইজ আমি কি করছি এখানে। আপনি যখন নিজে কোড করবেন আর এগুলো বিভিন্নভাবে রান করবেন, ফিডল অ্যারাউন্ড করবেন, আপনারা খুব ইজিলি এটা বুঝবেন। প্রথমবার দেখলে একটু ওভারওয়েলমিং লাগে এই আর কি। তো এতদূর কি আমরা বুঝছি? সো এইটুকু যদি বুঝি, আমাদের আজকে টাস্কগুলো খুব কঠিন যে তা না, এই কনসেপ্টসগুলো বোঝা, যে মেথডে রিটার্ন কখন হয়, কি ডেটা টাইপ রিটার্ন হয়, ডেটা টাইপ রিটার্ন হলে সেটাতে আপনি কি কিভাবে করে রিটার্ন করবেন, কোথায় রিটার্ন গেলে কোথায় প্রিন্ট হবে, কোনটা লোকাল ভ্যারিয়েবল, কোন ভ্যারিয়েবল ওই মেথডের বাইরে অ্যাক্সেস করা যাবে না, এই টাইপের জিনিসপাতিটা বোঝাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো এটাই হতেছে আমার বলতে পারেন মেথড নিয়ে যা যা বলার ছিল আপনাদের লেভেলে সবকিছু। তো যদি এইটুকু বুঝে থাকে চলেন আমরা আজকে টাস্কগুলো দেখি। আজকে টাস্কগুলো চলেন আমরা একটু দেখি, এবং আমরা কি করব, আমরা হচ্ছে এটা সেভ করে আমি আপাতত কুইট করা লাগবে না, গেস আমি হচ্ছে আপনাদেরকে সো আমরা হচ্ছে টাস্কগুলো এক এক করে দেখবো। সো প্রথম টাস্কটা যদি আমরা দেখি, প্রথম টাস্কটা যদি দেখেন টাস্ক এ, টাস্ক এটা কি বলছে একটু চলেন দেখি। টাস্ক এ বলছে যে রাইট এ মেথড কল্ড ইভেন্ট চেকার। সো মেথডের নাম হুবহু এটা দিবেন যেটা লিখছে, দ্যাট টেকস অ্যান ইন্টিজার নাম্বার অ্যাজ ইজ আর্গুমেন্ট and prints whether the number is even or odd inside the method. কেয়ারফুল থাকবেন, আপনাকে কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে যেটা রিটার্ন টাইপ কি। রিটার্ন টাইপ কি ইউজুয়ালি এটা লেখা থাকে না, কিন্তু আপনি যদি কোয়েশ্চেন পড়েন দেখবেন আপনাকে ওখানেই কোনো না কোনো ভাবে বলা আছে। যেমন দেখেন এখানে কি বলছে, that takes an integer number as its argument and prints whether the number is even or odd inside the method. So prints the number inside the method. সো আপনাকে কিছু রিটার্ন করা লাগবে না, মেথডের মধ্যে থেকেই চিল্লায় বললে হবে যে ইভেন নাকি অড। এবং আপনি যদি মেথডের কলটা চেক করেন, শুধু মেথডটাকে কল করা হয়েছে, কোনো কিছুতে স্টোর করে প্রিন্ট করা হয়নি। কিন্তু টাস্ক টুটা খেয়াল করেন, টাস্ক টুতে বলছে, সরি 1 এর বিতে দেখেন কি বলছে, ইজ ইভেন মেথডটা বানাবেন, এবং এইটা টেক্স অ্যান ইন্টিজার নাম্বার অ্যাজ অ্যান আর্গুমেন্ট সেম এন্ড রিটার্নস, দেখেন বোল্ড করা আছে, রিটার্নস এ বুলিয়ান ট্রু ইফ দ্য নাম্বার ইজ ইভেন, আদারওয়াইজ রিটার্নস দ্য বুলিয়ান ফলস। সো চলেন আমি এই দুইটা টাস্ক আপনাদের দেখাই দিই, একটাতে রিটার্ন হয় একটাতে না, তাহলে আপনারা বুঝবেন কিভাবে কাজ করে। সো আপনি কোডটা লিখবেন কেমনে, ক্লাসের কোডটা আপনারা লিখবেন কেমন, আমি পুরোটা হচ্ছে কেটে দিচ্ছি, ঠিক আছে। সো আপনি ক্লাসের কোডটা লিখবেন কেমন, ল্যাব 8 ধরেন টাস্ক 1, আপনি ধরেন ক্লাসের নাম দিলেন এইটা, রাইট, এবং আপনি কি করবেন, একটা মেইন মেথড বানায় রাখবেন, পাবলিক স্ট্যাটিক আপনি একটা মেইন মেথড বানায় রাখবেন, এবং মেইন মেথডের মধ্যে আপাতত ধরেন কোড নাই, এটাকে আমরা ড্রাইভার কোড বলে থাকি অনেক সময়, বাট আপাতত ধরেন কোনো কোড নাই। আমার কাজ কি এখন আরেকটা মেথড বানানো, এই মেথডটার নাম কি দিতে বলছে, রাইট এ মেথড কল্ড ইভেন্ট চেকার। তাহলে আমি কি করব, এটা নাম দিব ইভেন্ট চেকার, যে টেক্স অ্যান ইন্টিজার অ্যাজ অ্যান আর্গুমেন্ট অ্যান্ড প্রিন্টস ওয়েদার দ্য নাম্বার, সো রিটার্ন করার কোনো দরকার নেই। তাহলে আমি কি করব, পাবলিক, এটুকু তো মুখস্থই লিখবো বেসিক্যালি, পাবলিক স্ট্যাটিক, যেহেতু রিটার্ন করার দরকার নেই আমি দিব ভয়েড, তারপরে আমি মেথডের নামটা কপি করে পেস্ট করব, এবং টেক্স অ্যান ইন্টিজার নাম্বার অ্যাজ অ্যান আর্গুমেন্ট, তার মানে একটা ইন্টিজার নাম্বার আমি আর্গুমেন্ট হিসেবে নিচ্ছি, ইন্ট নাম আমি একটা ভ্যারিয়েবল দিলাম ইন্টিজার আর্গুমেন্ট হিসেবে নেওয়ার পর সে কি করে, সেটাকে ইভেন নাকি না চেক করে প্রিন্ট করে, ইভেন হলে ইভেন দিয়ে এক্সক্লেমেটরি সাইন, নাহলে অড দিয়ে এক্সক্লেমেটরি সাইন। সো তার মানে কি, ইফ নাম
বট টু ইকুয়ালস টু 0 যদি আর কি ইভেন নাম্বার হয়, সেক্ষেত্রে সে কি করে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইভেন, এভাবে করে সে বেসিক্যালি একটা। আর এলসে কি করে অড, তাই না? এই যে মেথডটা আমি বানাইছি, মেথডটা সব আপনি এলসের পর ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিতে পারেন, এক লাইন লিখলে পাশেও লেখা যায়, সো সমস্যা হয় না। সো আপনি এবার যদি আমি ড্রাইভার কোডে যাই, আমাকে এই মেথডটাকে কল করে চেক করতে হবে। সো মনে রাখবেন এগেন, জাভা আপনার মেইন মেথড ছাড়া কিছু রান করে না, সো আপনাকে যাই করতে হবে সেটা মেইন মেথডে করতে হবে। সো আমি কি করব, ইভেন্ট চেকার এক্স্যাক্টলি মেথডটার নাম লিখবো কন্ট্রোল ভি দিয়ে, এবং তার মধ্যে প্যারামিটার হিসেবে ধরেন আপনি জানতে চাচ্ছেন 10 ইভেন্ট না কেন, আমি এটা কপি করে আনতে পারি, পুরোটা কপি করে আনি, যে কোডের যে লাইনটা ওটাকে আমি সরি আপনার অ্যাসাইনমেন্টের লাইনটাকে কপি করে আনলাম। এবার কন্ট্রোল সি দিয়ে সেভ করলাম, সরি কন্ট্রোল এস দিয়ে, এবার চলুন সেভ করে রান করে দেখি। দেখছেন ইভেন্ট প্রিন্ট হয়েছে না? কারণ ও ইভেন্ট চেকার মেথডটাকে কল করছে প্যারামিটার 10 দিয়ে, ও ইন্টিজার নাম ভ্যারিয়েবলে 10 নিয়ে মেথডটা কল করছে, করার পর সে এই কাজটা করে যেহেতু ইভেন্ট পাইছে সেই ইভেন্টটাকে প্রিন্ট করছে। যেহেতু ভয়েড কিছু একটা রিটার্ন যায়নি, সো ওর কোনো নেক্সট আর কোনো কাজ নেই। সে মেথডটা কল শেষে 4 নাম্বার লাইনে ব্যাক গেছে, 4 নাম্বার লাইনের পর 5 নাম্বার লাইনের কিছু নেই, সো বেসিক্যালি পুরো কোডটা শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে 1 এর এ কিভাবে করলাম, যেখানে রিটার্ন টাইপ নাই। কিন্তু বি তে কি বলছে, ইজ ইভেন নামের এমন একটা মেথড বানাতে, যেটা এগেন একটা ইন্টিজার নেয়, কিন্তু সাথে রিটার্ন করে একটা বুলিয়ান ট্রু যদি ইভেন হয়, আদারওয়াইজ রিটার্ন করে ফলস। তার মানে আমি যদি নামটা চেঞ্জ করে দেই, এটার নাম হবে ইজ ইভেন, এবং সে রিটার্ন করবে ভয়েড না, রিটার্ন করবে একটা বুলিয়ান ভ্যালু, এবং সে রিটার্ন করবে বুলিয়ান ভ্যালু, রাইট? যদি ট্রু হবে যদি ইভেন হয়, হ্যাঁ। সো ট্রু হবে, ইভেন হলে, না হলে ফলস রিটার্ন করবে, রাইট? সো আপনি কি করবেন বেসিক্যালি, যদি ইভেন হয় আপনি রিটার্ন করবেন ট্রু, আর এলসে যদি ফলস হয় আপনি রিটার্ন করবেন ফলস। এখন আপনার মনে হতে পারে যে দুইটা রিটার্ন লাইন কেন দিছে, আমি তো বলছি যে একটা রিটার্ন লাইনের পর নিচের কোনো রিটার্ন লাইন দিলেও কাজ করবে না, কোনো লাইনই কাজ করবে না, রিটার্ন লাইন ইজ দ্য লাস্ট লাইন। কিন্তু আপনি ভেবে দেখেন তো, আমি কোডটাকে এমনি সাজাইছি না, ইফে গেলে কি কোনোদিন এলসে যাবে? সো যে কোনোভাবেই একটার বেশি রিটার্ন লাইন কিন্তু এক্সিকিউট হবে না। সো আমি কোডটাকে ইন্টেলিজেন্টলি এমনিই বানাইছি যাতে রিটার্ন লাইন একটা এক্সিকিউট হয়, সো কোনো সমস্যা কিন্তু নাই এখানে। সো আমার এখানে তার মানে কি, অবশ্যই কোডটা কিভাবে কাজ করে দেখেন, তাহলে আমি যদি কপি করে রান করে এটা সেভ করে নিই, তার মানে আমাকে খালি মেথডটা কল করলে হবে না, মেথডটা কল করে কোথাও সেভ করতে হবে, কারণ কি আমি এখান থেকে কিছু একটা রিটার্ন করি। সো দেখেন আমি কি করলাম, এরকম করে রাখলাম, আমি জাস্ট ওই বেসিক্যালি ডকের কোডটাকে কপি করে আনলাম, কি করলাম, বুলিয়ান রেজাল্ট ইকুয়ালস টু ইজ ইভেন 10, এবং তার মানে ইজ ইভেন মেথডটা কল শেষে সে রিটার্ন করলো ট্রু, এই ট্রুটা এখানে স্টোর হয়ে গেল, মানে এখানে রিপ্লেস করে দিল, তাহলে রেজাল্ট ইকুয়ালস টু হলো ট্রু, এবং সিস্টেম ডট আউট ডট প্রিন্ট রেজাল্ট। সো রেজাল্ট ভ্যারিয়েবল আছে ট্রু, ট্রুটা প্রিন্ট হবে, দেখছেন ট্রু প্রিন্ট হয়েছে। সো এইগুলোই হচ্ছে আপনার রিটার্ন টাইপ সহ এবং ছাড়া করলে কি পার্থক্য হয়, ঠিক আছে? এবং আমি জাস্ট একটা জিনিস একটু আপনাকে দেখাই, জাস্ট একটা জিনিস মনে হয় আমি একটু আপনাদেরকে স্কিপ করে গেছি, না সেন্স স্কিপও বলা যায় না। ধরেন ধরেন আপনি চাচ্ছেন যে এই পার্টিকুলার কোডে তো দেখানো সম্ভব না, ধরেন আমি চাচ্ছি আপনাকে, ধরেন আমি এমন ভাবে লিখতে বললাম যে একই সাথে আমি দুইটা ইজ ইভেন্টকে কল করবো, এগেন থিঙ্ক অফ এ হাইপোথেটিক্যাল সিনারি অবভিয়াসলি, যে দুইটা ইজ ইভেন্ট কল করব, দোনোটা নাম্বারে যদি ইভেন হয় অনলি দেন আমি ট্রু বলবো। ধরেন ধরেন আমি একটা হাইপোথেটিক্যাল সিনারিও বললাম, যেখানে আমি দুইটা নাম্বারই যদি ট্রু হয় অনলি দেন আমি এটাকে ইজ ইভেন বলবো, বা দুইটা নাম্বারে যদি ইভেন হয় অনলি দেন আমি তাকে ইজ ইভেন বলবো। সো এটা অর দিলে তো ভুল হয়, অ্যান্ড দিলাম। সো এই যে জিনিসটা আমি লিখলাম, এইটা দিয়ে আমি একটু দেখাইতে চাচ্ছি যে মেথড রানের পর রিটার্ন হওয়ার পর অ্যাকচুয়ালি কাজটা কি হয়। সো আমি
বুলিয়ান রেজাল্ট ইকুয়ালস টু ইজ ইভেন 10 কে কল করলাম। ইজ ইভেন 10 কে কল করার পর আমি যদি এখানে একটু কমেন্টে পাশে লিখতে থাকি, ইজ ইভেন 10 কে কল করলাম, করার পর সে কি করলো, এটাকে রিটার্ন করলো ট্রু। তাহলে এখান থেকে রিটার্ন হলো ট্রু। হওয়ার পর সে কি করবে জানেন, সে এক্স্যাক্টলি এখানে ব্যাক যে রিটার্ন ট্রুটা ব্যাক যাওয়ার পর এর পরেরটুকু এক্সিকিউট শুরু করবে। কারণ কি, ডানে আরো কিছু বাকি ছিল না। সো ট্রু এর পর সে অ্যান্ড তার মানে ও অ্যান্ড লিখলো, করার পর সে আবার এই মেথডটাকে কল করলো। তারপরে কি, সে আবার চলে গেল এই মেথডে, এই পর্যন্ত পজ হয়ে মেন মেথড থেকে আবার চলে গেল, যার পর আবার ইজ ইভেনকে কল করলো, এবার কি নিয়ে 20 নিয়ে, এবং 20ও কি ট্রু। তাহলে এরপর আবার রিটার্ন যে এখানে কি বসলো, ট্রু। এবার ফর দ্য ফার্স্ট টাইম সেমিকোলন হিট করলো, মানে পুরো লাইনটা লিখতে পারলো, এবং ট্রু অ্যান্ড ট্রু এটা ইকুয়ালস টু কি, এটার মানে ট্রু না, দুইটা ট্রু থাকার মানে পুরোটাই ট্রু। তাহলে এখানে অ্যাকচুয়ালি পুরোটা কনভার্ট হলো একটা ট্রুতে, এবং সেই জিনিসটাই আপনার এখানে পরে বুলিয়ান রেজাল্টের মধ্যে স্টোর হলো। সো বুলিয়ান রেজাল্ট ইকুয়ালস টু ট্রু অ্যান্ড ট্রু, তারপরে ট্রু অ্যান্ড ট্রু মানে ট্রু, তাহলে বুলিয়ান রেজাল্টে স্টোর হলো ট্রু, যার কারণে কাজটা করলো। আমার দেখানোর পিছনে রিজনিং হচ্ছে যে মেথড কল শেষের পর এক্স্যাক্টলি যেখানে শেষ হয়েছে তারপর থেকে কাজ শুরু হয়, এটা যেন আপনি বুঝেন। এটাও আপনারা করছেন, আপনারা অনেক সময় এরকম লিখছেন না, এস ডট কার অ্যাট 0 প্লাস ধরেন কিছু একটা। সো কি হয়েছে, কার অ্যাট 0 মেথডটা কল শেষে রিটার্ন করছে একটা ক্যারেক্টার, তারপরে আপনি আপনার বাকি কাজ যোগ করছেন। সো সেম মেথডোলজিতে কাজ করতেছে। আচ্ছা, সো আই হোপ আপনাদের টাস্কের 1 এর এ আর বিতে কোনো সমস্যা নেই। সো সিমিলারলি টাস্ক টাস্ক সিটা যদি দেখেন, টাস্ক সিতে কি বলছে দেখেন, টাস্ক সি বলছে ইজ পজ নামের একটা মেথড নেবে, মানে মেথড বানাবেন, এক্স্যাক্টলি এই নামের বানাবেন, এবং সে একটা ইন্টিজার নেয় এবং রিটার্ন করে বুলিয়ান ট্রু আর ফলস, ডিপেন্ডিং এটা পজিটিভ ভ্যালু নাকি না। -5 একটা নেগেটিভ ভ্যালু, সো রিটার্ন করছে ফলস, 12 একটা পজিটিভ ভ্যালু, সো রিটার্ন করছে ট্রু। সো মেথডের নাম দিবেন ইজ পজ, একটা ইন্টিজার নেবেন অ্যাজ এ প্যারামিটার, এবং সে বুলিয়ান রিটার্ন করবে। সো দেখতে এরকম হবে, রাইট, পাবলিক স্ট্যাটিক বুলিয়ান is pos int x, এবং তার মধ্যে আপনি আপনার কোড লিখে শেষে একটা কিছু রিটার্ন দিবেন, ট্রু বা ফলস, ইফ এলস, যেভাবে আপনি আপনার কোড করার মতো। সো এটা গেল হচ্ছে টাস্ক সি। টাস্ক ডি কি বলছে একটু দেখি। সো টাস্ক ডি তে দেখেন, a method called sequence takes an integer and its parameter called n. If n is positive, then it means all the even numbers from 0 to n. If n is negative, then it means all the odd numbers 0 to n. মানে সিকোয়েন্স যদি আপনি 10 পাঠান, সে 0 থেকে 10 পর্যন্ত সবগুলো ইভেন নাম্বার প্রিন্ট করবে, আর যদি মাইনাস পাঠান তাহলে মাইনাস থেকে ওই মানে নেগেটিভ থেকে শুরু করে ওই পর্যন্ত সবগুলা অড নাম্বার প্রিন্ট করবে, -1 পর্যন্ত। সো কোডটা খুব কঠিন কিছু না, খালি মেথডের মধ্যে করবেন। সো কি করবেন, আপনি এক কাজ করতে পারেন, আগে নর্মালি কোডটা করে রান করে দেখতে পারেন প্রিন্ট হচ্ছে কিনা ঠিকঠাক মতো। যদি দেখেন পজিটিভ নেগেটিভ নাম্বারের জন্য ঠিকঠাকভাবে হয়, হওয়ার পর আপনি কি করবেন, সেটাকে একটা মেথডের মধ্যে পুরো কোডটা লিখে নেবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এখানে এই যে এই নাম্বারটা ইভেন নাকি অড, এটা বের করার জন্য আপনাকে বলে দিছে ইউ মাস্ট কল দ্য মেথড ফ্রম 1b and 1c, আদারওয়াইজ দ্য টাস্ক উইল বি কনসিডার্ড ইনভ্যালিড। মিনিং, নাম্বারটা অড নাকি ইভেন এটা আপনি এইখানে কোডের মধ্যে বের করবেন না। আমি যদি এইভাবে দেখাই যে আপনি যদি এরকম পাবলিক স্ট্যাটিক এগেন, এটা তো মনে হয় রিটার্ন করে না কিছু, সো ভয়েড ভয়েড ধরেন আপনি মেথডের নাম দিলেন মেথড ডি ধরেন, বা সিকোয়েন্স যাই নাম দিলেন, এর মধ্যে আপনি চেক করবেন না ইভেন নাকি অড। আপনি কি করবেন জানেন, আপনি ইজ ইভেন এই মেথডটাকে কল করবেন, যেটা আপনি একটু আগে কোডে লিখছিলেন, ওইটাকে কল করে, ইজ ইভেন নাম ছিল, হ্যাঁ ইজ ইভেন, এই মেথডটাকে কল করবেন। ইজ ইভেন মেথডটাকে কল করে আপনি দেখবেন এখানে এই নাম্বারটাকে পাঠায়, যদি আপনি এটাকে নাম নেন, এই নামটাকে পাঠাবেন, পাঠায় আপনি দেখবেন যে এটা কি বুলিয়ান কি রিটার্ন করে, ট্রু নাকি ফলস, কারণ বুলিয়ান এক্স স্টোর করতেছেন। তারপরে যদি ইফ এক্স মানে এক্স যদি ট্রু হয়, ট্রু হলে আপনি কি করবেন, 0 থেকে সরি 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 ইজ ইভেন তো না, আমি ভুল বললাম, মাই ব্যাড। আপনি দেখবেন হচ্ছে ইজ পজ, নাম্বারটা পজিটিভ কিনা, রাইট, পজিটিভ হলে একটা সিকোয়েন্স, নেগেটিভ হলে একটা, সো ইজ পজ মেথডটার নাম ছিল, ইফ আই এম নট রং। হ্যাঁ, তো ইজ পজকে কল করবেন, কল করে দেখবেন এটা কি পজিটিভ নাম্বার নাকি না। পজিটিভ নাম্বার হলে কি করতে বলছে, 0 থেকে শুরু করে ওই নাম্বারটা পর্যন্ত ইভেন নাম্বারগুলোকে
প্রিন্ট করতে বলছে, রাইট? আপনি কি করবেন, একটা লুপ চালাবেন। এটাকে দুই ভাবেই করা যায়। একভাবে করা যায় আপনি 0 থেকে এই নাম্বারটা পর্যন্ত লুপ চালাবেন, প্রত্যেকবার প্লাস প্লাস করতে করতে যাবেন, এবং আপনি কি করবেন, বারবার যে নাম্বারটা পাচ্ছেন, ধরেন এটা ভ্যারিয়েবল আই দিয়ে চালাচ্ছেন, ঠিক আছে? আপনি কি করবেন, বারবার ইজ ইভেন মেথডটাকে কল করে আই পাঠিয়ে দিবেন। কারণ ইজ ইভেন মেথডটা যে উপরে বানাইছিলেন, এই মেথডটার কাজ কি ছিল বলেন তো? আপনাকে ইভেন হলে ট্রু রিটার্ন করা, আর অড হলে ফলস রিটার্ন করা না? আপনি যদি ইফ ইজ ইভেন এভাবে করে যদি মেথডটাকে কল করেন, ও কি করবে, আইদার ট্রু বা ফলস পাঠাবে। ট্রু পাঠালে ইফ কাজ করবে, ফলস পাঠালে ইফ কাজ করবে না, এবং আপনি এর মধ্যে কি করবেন, সেই ভদ্রলোকের প্রিন্ট করবে। তো তার মানে প্রথমবারের জন্য যখন 0 যাবে, 0 ইজ ইভেন 0-র জন্য সে কি রিটার্ন করবে, ট্রু, তার মানে প্রিন্ট হবে। তারপরে বার যখন প্লাস হয়ে, আই এর প্লাস হয়ে যখন 1 হবে, তখন ইজ ইভেনে 1 পাঠালে ফলস রিটার্ন হবে, সো প্রিন্ট হবে না। তারপরের বার যখন আবার লুপে ঢুকে আই এর ভ্যালু আরেক বেড়ে 2 হবে, 2 কি ইজ ইভেনে আবার ইভেন, সো ট্রু রিটার্ন করবে, সো আবার প্রিন্ট হবে। সো বুঝছি, ইভেন নাম্বারগুলো প্রিন্ট হবে। আর যদি এটার এলসে যাই, মিনিং এই নাম্বারটা যদি পজিটিভ না হয়, এলসে যাই, এলসে গেলে কি করতে হবে গাইস? এলসে গেলে খালি অড নাম্বারগুলো প্রিন্ট করতে হবে। খেয়াল করেন, অড নাম্বারগুলো, মিনিং ইফ, আপনি কিভাবে লিখবেন, নট ইজ ইভেন, একটা সামনে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে নেবেন, নট ইজ ইভেন, যদি এটা ইজ ইভেন না হয় নাম্বারটা, সেই ক্ষেত্রে প্রিন্ট হবে। মানে কি, ইজ ইভেন যদি ট্রু হয়, নট হয়ে যায়, এটা কি হয়ে যাবে, ফলস। সো ইভেন নাম্বার হলে কাজ করবে না, অড নাম্বার হলে কাজ করবে, কারণ অড নাম্বার হলে ইজ ইভেন রিটার্ন করবে ফলস, নট ইজ ইভেন মানে হচ্ছে ফলসের সাথে নট করে দিয়ে হয়ে যাবে ট্রু। তাহলে কেবল তখনই ইফে ঢুকবে, তখন আপনি প্রিন্ট করে দিবেন। বেসিক্যালি প্রিন্ট করে দিলে কি হবে, আপনি ইভেন নাম্বারটা জায়গায় এবার অড নাম্বারটা প্রিন্ট করতেছেন। কারণ আপনাকে কি করতে হতো, মাইনাস থেকে শুরু করে কিছু তো যেতে হতো, ব্লা ব্লা ব্লা। আপনি আপনার কোডটা কিন্তু তখন 0 থেকে n পর্যন্ত না নিয়ে আপনি কি করবেন, নাম্বার থেকে শুরু করে -1 পর্যন্ত নেবেন লুপ। এইগুলো তো আপনারা জানেন, এইগুলো নিয়ে আমি আর কিছু বলতেছি না। সো ইয়েস, এটা হচ্ছে এসেনশিয়ালি আপনারা কিভাবে এই টাস্কগুলো করবেন। সো বেসিক্যালি একটা মেথডকে রিইউজ করে আর একটা মেথড করতেছেন। আপনি যখন রিয়েল লাইফে কোনো কিছু ডেভেলপ করবেন, আপনি এক্স্যাক্টলি এমনি করবেন। একটা বড় মেইন মেথড ফাইলে সবকিছু না লিখে ছোট ছোট মেথড বানাবেন। একটা ডেভেলপারকে বলেন এই মেথড বানাও, আর একটা ডেভেলপারকে বললেন ওই মেথড বানাও, আপনি জাস্ট মেথডগুলোকে কল করে করে কাজ করবেন। সো টাস্ক 2 দেখেন, টাস্ক 2 কি, সার্কেল এরিয়া নামের একটা মেথড বানাতে হবে, যে ইন্টিজার হিসেবে একটা, সরি প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার নেয়। সো সার্কেল এরিয়া নামের একটা মেথড বানাবেন, যে প্যারামিটার হিসেবে একটা ইন্টিজার নেয়, এবং সে কি করে, আপনাকে রিটার্ন করে একটা এরিয়া অফ সার্কেল। এখন এরিয়া অফ সার্কেল রিটার্ন করার মানে রিটার্ন টাইপ কি বলেন তো? অবশ্যই ডাবল হইতে হবে না, কারণ পাই এর ভ্যালু কি ডাবল না? সো আপনি আপনার রিটার্ন টাইপ দিবেন ডাবল, সো পাবলিক স্ট্যাটিক ডাবল, তারপরে মেথডের নাম আর কি। আর রিটার্ন করবেন কি, পাই আর স্কোয়ার। সো তার মানে রিটার্ন করবেন কি, ম্যাথ ডট পাই বের করে নিতে পারেন, বা 3.1415 বা 1416 ইন্টু এক্স ইন্টু এক্স, এটা রিটার্ন করে দিবেন, তাহলে হয়ে যাচ্ছে। সো আপনি ওই মেথডটা এভাবে করে বানাবেন। সো পরেরটা দেখি চলেন। স্ফিয়ারেরটাও সেম, স্ফিয়ার ভলিউম নামের মেথড বানাবেন। সে একটা ডাবল প্যারামিটার নেয়, সো এখানে ডাবল এক্স নামের একটা আর্গুমেন্ট নেবেন, এবং সে ভলিউম রিটার্ন করে। সো যেভাবে করে কোড বলে এক্স্যাক্টলি সেভাবে করে করবে। টাস্ক সি তে দেখেন কি বলছে। টাস্ক সি বলছে, রাইট এ মেথড কল্ড ফাইন্ড স্পেস দ্যাট টেক্স টু ভ্যালুস অফ দ্য in its parameter. One is an integer diameter and another is a string. Using the given diameter, this method should circulate the area of a circle or the volume. আচ্ছা বুঝছি, ক্যালকুলেট, হ্যাঁ। সো মানে আপনি ফাইন্ড স্পেস নামের একটা মেথড বানাবেন। এটা কি করবে, একটা প্যারামিটার একটা ইন্টিজার নিবে, খেয়াল করেন, একটা ইন্টিজার নিবে এবং একটা স্ট্রিং নিবে, ইন্ট এক্স আর ধরেন স্ট্রিং ওয়াই, এরকম ধরনের সে প্যারামিটার নিল, এবং নেওয়ার পর সে কি চেক করবে, এটা কি সার্কেল কিনা, ওয়াই ইকুয়ালস টু কি, বা আপনারা যে ডট ইকুয়ালস টু লেখেন কিনা আর কি, ওটা কি সার্কেল কিনা। যদি ডট ইকুয়ালস সার্কেল আসে, তাহলে আপনি সার্কেলের মেথডটাকে কল করবেন, একটু আগে যে মেথডটা লিখছিলেন সার্কেল, ওইটাতে এক্স পাঠাই দিলে তার এরিয়া বেরোয় যাবে। আর যদি এলসে যাই, মানে স্ফিয়ারে যাই, সেক্ষেত্রে সে স্ফিয়ার, তাহলে আমাকে কি করতে হবে, তখন স্ফিয়ারকে কল করতে হবে। কিন্তু মাথায় রাখবেন, স্ফিয়ার কিন্তু ইন্টিজার প্যারামিটার নিত না, স্ফিয়ার কি প্যারামিটার নিত, ডাবল। তাহলে আপনি কি করবেন, স্ফিয়ারে পাঠানোর সময় এক্স কে টাইপ কাস্ট করে নেবেন, 1.0 দিয়ে গুণ করে নেবেন এক্স কে। সো এক্স মাল্টিপ্লাইড বাই 1.0 করে নেবেন।
তাহলে কি হচ্ছে, সে ডাবলে কনভার্ট হয়ে তারপরে যাচ্ছে। সো তারপরে কি সে তার মতো করে সে তার মতো প্রিন্ট করে দিবে বা কাজ করে নেবে। এবং কাজগুলো কি আপনার কাজকে রিটার্ন রাখতে হবে না, একটা এরিয়া বা একটা ভ্যারিয়েবলে রিটার্ন করে রাখবেন। ইন্ট ডাবল এরিয়া একটা ভ্যারিয়েবল ইকুয়ালস টু দিয়ে কল করবেন, এটাও ডাবল এরিয়া ইকুয়ালস টু দিয়ে কল করবেন, এবং ইফ এলস এর পর লাস্টে যে কি করবেন, প্রিন্ট করে দিবেন এরিয়া। সো কি হচ্ছে, সে প্রথমে স্ট্রিং ওয়াইটাকে চেক করতেছে সার্কেল কোটেশন মার্ক সার্কেলের সাথে মিলে কিনা, মিললে সে সার্কেল মেথড কল করবে, না হলে এলসে স্ফিয়ার মেথড কল করবে। খালি ডেটাটা একটু চেঞ্জ করে নিন যাতে ইন্টিজারের জায়গায় ডাবল হয় স্ফিয়ারের জন্য। আর প্রত্যেকবারই একটা রিটার্ন করতেছে তো, রাইট, বিকজ ওই দুটা রিটার্ন করতো ডাবল ভ্যালু। সো আপনি কি ডাবল এরিয়া ইকুয়ালস টু লিখে তারপর মেথড কল করবেন যাতে ওখানে সে রিটার্ন যায়, এবং রিটার্ন যাওয়ার পর লাস্টে কি করবেন, ওই ডাবল এরিয়া বা এরিয়া ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করে দিবেন আপনার এই মেথড। আর মেন মেথডে কি করবেন, এই ফাইন্ড স্পেসটাকে এরকম, মানে বেসিক্যালি মেন মেথড এখানে আপনি ফাইন্ড স্পেস এইটাকে আপনি সেখানে কল করবেন এখানে। তাই যতদূর কি আমরা বুঝছি? চলেন এবার আমরা দেখি হচ্ছে টাস্ক 3। স্যার জি। স্যার আমি ওই যে একটু মানে আজকে জয়েন করতে একটু লেট হয়ে গিয়েছিল, মানে 7:30 বেজে গিয়েছিল আর কি স্যার, অ্যাটেন্ডেন্সটা। ও অ্যাটেন্ডেন্স নিয়ে নাই, সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স লাস্টে নিব, তো সমস্যা হবে না। ও ওকে ওকে থ্যাংক আর ইউ। যদি ইন এনি কেস তুমি ওই টাইমে তোমার একটু ইয়ে হয়ে যায় আর কি, কেটে যায় বা নেট চলে যায় বা কিছু, আমাকে একটু জানাই রেখো আর কি, স্ল্যাকে ডিএম করে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সো চলেন টাস্ক 3টা একটু দেখি। টাস্ক 3তে কি বলছে দেখেন, একটা ইস ট্রায়াঙ্গেল কিনা প্রিন্ট করতে বলছে, বা মেথড বানাইতে বলছে ইস ট্রায়াঙ্গেল কিনা। একটা একটা আপনার ট্রায়াঙ্গেল ভ্যালিড হয় নাকি না কিভাবে বুঝবো, যে এরকম ছিল না একটা ট্রায়াঙ্গেল ভ্যালিড হওয়ার ফর্মুলা। আমি মেথডে কি কি লিখবেন এগুলো লিখলাম না, আপনারা অলরেডি বুঝে গেছেন। কি করবেন, মেথডটাকে ইজ ট্রায়াঙ্গেল নাম দিবেন, প্যারামিটারের 3টে ইন্টিজার ভ্যালু নেবেন, ধরেন এবিসি, ইন্ট এ কমা ইন্ট বি কমা ইন্ট সি, এবং আপনাকে রিটার্ন করতে হবে কি বুলিয়ান। সো রিটার্ন করতে হবে বুলিয়ান। সো দেখতে কেমন হবে, পাবলিক স্ট্যাটিক বুলিয়ান ইজ ট্রায়াঙ্গেল, এবং তার মধ্যে ইন্ট এ কমা ইন্ট বি কমা ইন্ট সি এরকম করে 3টা প্যারামিটার নেবেন, এবং সে ট্রায়াঙ্গেল হলে ট্রু রিটার্ন করবে, ট্রায়াঙ্গেল না হলে ফলস রিটার্ন করবে। এখন ট্রায়াঙ্গেলের মানে কি, যে ট্রায়াঙ্গেলের মানে হচ্ছে যে কোনো দুইটা বাহুর সমষ্টি, বা দ্য সামেশন অফ এনি টু সাইডস উইল বি গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড, বা সোজা বাংলায় বললে a plus b will be greater than c and a plus c will be greater than b and b plus c will be greater than a। এই তিনটাই ট্রু হতে হবে, মানে যে কোনো দুইটা সাইডের সামেশন থার্ড সাইডের থেকে বড় হইতে হবে। এটা যদি হয়, এটা যদি একটা ইফে থাকে, কন্ডিশনে থাকে ইফে আর কি, তাহলে বেসিক্যালি আপনি বলবেন যে এটা যদি ট্রু হয় তাহলে রিটার্ন করবেন ট্রু, না হলে রিটার্ন করবেন ফলস। আর টাস্ক 3তেও কি বলছে, ট্রাই এরিয়া নামের একটা ইয়ে বলছে, এবং ট্রাই এরিয়া কি করে যদি দেখেন খেয়াল করে, 3 সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল নেয়, এবং মেথড শুড ক্যালকুলেট এন্ড প্রিন্ট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। কিপ ইন মাইন্ড এটা কিন্তু প্রিন্ট করে, এখানে কিন্তু রিটার্ন করতে বলে নাই। সো এই মেথডটা কিন্তু রিটার্ন করবে না, সো রিটার্ন ভয়েড দিবেন বিতে। এবং সে কি করে, এরিয়া প্রিন্ট করে, এবং কিভাবে করে, ট্রায়াঙ্গেল হলে প্রিন্ট করে, ভ্যালিড না হলে প্রিন্ট করে না। তার মানে কি, আপনি যেখান থেকে এবিসি নিচ্ছেন, নেওয়ার পর আপনি কি করবেন, ডাইরেক্টলি এবিসি নেওয়ার পর আপনি এর মধ্যে এই আগের ইস ট্রায়াঙ্গেল মেথডটাকে কল দিবেন, ইস ট্রায়াঙ্গেল মেথডটাকে কল দিয়ে এবিসি পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিয়ে আপনি প্রিন্ট করে দেখবেন, যে রিটার্ন নিয়ে দেখবেন যে এটা কি ট্রু নাকি ফলস, মিনিং এটা কি আদৌ আপনার ট্রায়াঙ্গেল নাকি না। যদি ট্রায়াঙ্গেল না হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, প্রিন্ট করবেন কনফার্ম দ্য ট্রায়াঙ্গেল। আর যদি ট্রু হয় মিনিং ট্রায়াঙ্গেল হয়, সেক্ষেত্রে আপনি এই ফর্মুলাটা দিয়ে ট্রায়াঙ্গেলটা বের করে সেই ভ্যালুটা প্রিন্ট করে দিবেন, এখানে কিছু রিটার্ন করার দরকার নেই। আচ্ছা, তো চলেন টাস্ক 4 এ কি বলছে। ও আচ্ছা, টাস্ক 4 আমিই দেখাই দিছি আই বিলিভ, যে ইজ প্রাইম নাম্বার নাকি না। একটা নাম্বার প্রাইম নাকি না এটা নিয়ে আমি আর কিছু বললাম না, জাস্ট বুলিয়ানে ট্রু বা ফলস রিটার্ন করবেন। ইজ পারফেক্ট নাম্বার নাকি না, এক্স্যাক্টলি এটা প্রাইম নাম্বার নাকি না পারলে পারফেক্ট নাম্বার নাকি নাও পারবেন। আর সিটা যদি দেখেন বলছে স্পেশাল সাম। স্পেশাল সাম মানে হচ্ছে calculates the sum of all numbers that are either prime or perfect till the integer value given in its parameter। মানে এখানে যদি আমি 8 এর স্পেশাল নাম্বার নাকি না জিজ্ঞেস করি 8,
তাহলে আপনাকে 1 থেকে 8 এর মধ্যে যতগুলো নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারকে চেক করতে হবে যে এরা কি প্রাইম নাকি পারফেক্ট, প্রাইম নাকি পারফেক্ট। সো 1 যদি খেয়াল করেন 1 প্রাইমও না পারফেক্টও না, সো 1 বাদ। পরে গেলাম 2, 2 কি প্রাইম? হ্যাঁ, সো প্রাইম 2। এরপর আবার লুপের মধ্যে গেলাম 3, 3 কি প্রাইম? হ্যাঁ, প্রাইম। এরপর আবার লুপের মধ্যে গেলাম, পেলাম 4, 4 কি প্রাইম? না, 4 পারফেক্টও না। 5, 5 কি প্রাইম? হ্যাঁ। এরপর আবার গেলাম 6, 6 কি প্রাইম? না, কিন্তু 6 কিন্তু পারফেক্ট। এরপরে 7-এ গেলাম, 7 কি প্রাইম? হ্যাঁ। সো প্রাইম পেলে আসলে আর পারফেক্ট পর্যন্ত যাওয়ারই দরকার নেই নাম্বারে। আর কিন্তু যদি প্রাইম না পান সেক্ষেত্রে পারফেক্টটাও চেক করব। এরপর আবার যখন 8-এ গেলাম, 8 কি প্রাইম? না। 8 কি পারফেক্ট? না। সো এই যে নাম্বারগুলো পাচ্ছেন সে একটা প্রাইম সাম রাখবেন, প্রাইম সাম। বারবার যে নাম্বার পাবেন সেটা যদি প্রাইম হয় তাহলে প্রাইম সাম প্লাস ইকুয়াল টু করে রাখবেন। সো 2 যোগ 3 যোগ 5 যোগ 7। আর পারফেক্ট সাম এরকম একটা আরেকটা ভ্যারিয়েবল রাখবেন, পারফেক্ট সাম। সেটাতে পারফেক্ট নাম্বার পেলেও প্লাস ইকুয়াল টু করে রাখবেন। সো যতবার পারফেক্ট পাচ্ছে। তো এই দুইটা আর কি জাস্ট কোডটা কাজ করতেছে, মানে আপনার কোডটা দেখতে অনেকটা এরকম হচ্ছে যে আমি যদি আপনাকে ইস প্রাইম নামের একটা মেথড আপনি আগের মেথডে বানায় নিয়েছিলেন, যেটা কি করে বেসিক্যালি আপনাকে রিটার্ন ইফ ইটস প্রাইম অর নট, তাই না? সিমিলারলি আপনি কি করবেন, এরকম করে আমি একটু আপাতত বুলিয়ানটা না দিয়ে ভয়েড লিখি, নাহলে কোড রান করবে না। আবার সিমিলারলি আমি কি করব, আচ্ছা কোড রান তো আসলে ইস্যু না, বুলিয়ান লিখে রেখে আমি সিমিলারলি কি করব, পারফেক্ট নাম্বার না কেনার জন্য এরকম আরেকটা মেথড বানাবো। পারফেক্ট নাম্বার না কেনার জন্য আরেকটা মেথড বানাবো এরকম। এবং আমার আরেকটা মেথড থাকবে কি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি টাস্কের মেথড, নাম কি স্পেশাল সাম। সো আমার কি করতে হবে, আরেকটা মেথড বানাইতে হবে যেটার নাম হবে, এটা বুলিয়ান না ভেরিয়েবল, এটা ইন্টিজার রিটার্ন করে। আচ্ছা প্রিন্ট করতে হবে, রিটার্ন নেই, সো এখানে রিটার্ন না দিলেও চলবে, আমি ভয়েড দিয়ে দিলাম। এবং এ কি করে, একটা ইন্টিজার নাম্বার নেয়, এবং নাম্বার নেওয়ার পর তার কাজটা কি হয়, বারবার লুপ চালাবো। সো ফর ধরেন আপনার ইন্ট i ইকুয়ালস টু 1, i লেস দেন ইকুয়ালস টু নাম i প্লাস প্লাস। প্রত্যেকটা নাম্বারকে 1 থেকে শুরু করে প্রত্যেকটা নাম্বারকে সে চেক করে ইফ ইজ প্রাইম অফ নাম্বার, মানে নাম্বারটা যদি প্রাইম হয়, ইকুয়ালস টু যদি ট্রু হয়, তাহলে আপনি কি করবেন, একটা সাম রেখে নেবেন বাইরে, একটা সাম বাইরে রেখে নেবেন। ধরেন সেটার আমি নাম দিলাম ধরেন সাম1, সাম1 প্লাস ইকুয়ালস টু নাম্বার, সরি আই, যেহেতু আই দিয়ে ঘোরাচ্ছিলাম আই। আর এলস ইফ যদি সে যদি প্রাইম না হয়, সেক্ষেত্রে যদি সে পারফেক্টও হয়, সো ইজ পারফেক্ট অফ আই, এটাও যদি ইকুয়ালস টু ট্রু হয়। অনেকে আপনারা জানেন ইকুয়ালস টু না লিখলেও চলে, রাইট? কারণ এটা তো ট্রু বা ফলস রিটার্ন দেবে, ওটাকে আবার ইকুয়ালস টু ট্রু বা ফলস চেক করার দরকার নেই। বাট যদি না জানেন তো আমি দেখাই দিলাম, প্লাস ইকুয়ালস টু আই। বা আপনি চাইলে সামওয়ানেও প্লাস ইকুয়ালস টু আই করতে পারেন, কারণ প্রাইম হোক বা পারফেক্ট হোক দোনোটাই যোগ হচ্ছে বেসিক্যালি। এবং আপনি কি করবেন, লুপের শেষে প্রিন্ট করে দিবেন হচ্ছে এই সাম ওয়ান ভ্যারিয়েবলটাকে। আপনি চাইলে শুরুতে সাম আপনার প্রাইমের জন্য আলাদা সাম রাখতে পারেন, পারফেক্টের জন্য আলাদা সাম রাখতে পারেন, পরে এখানে দুইটাকে যোগ করে দিতে পারেন, বা আপনি একটা সামেও অ্যাড করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে কি ইফ এলস আলাদা করে দিতে হবে, যাতে ইফ প্রাইম হলে আবার যেন পারফেক্টে না চেক হয়, আবার পারফেক্ট হলে যেন একসাথে প্রাইমে চেক না হয়। ঠিক আছে, অলদো একই সাথে দুইটা হওয়ার চান্সেস খুবই কম, বাট তাও। কেউ কি কিছু জানাচ্ছেন আমাকে? না বাস অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি, ক্লাসের শেষে নেওয়া হবে। সো লাইক 15 to 20 minutes। আচ্ছা, সো টাস্ক 5টা একটু দেখেন। টাস্ক 5 কি হয়েছে, টাস্ক 5 এ বলছে রাইট এ সিম্পল মেথড কল শো ডটস, এবং এই মেথডটা কি করে, একটা আর্গুমেন্ট নেয়, প্রিন্টস দ্য অ্যামাউন্ট অফ ডটস ইনসাইড দ্য মেথড, মানে 5 দিলে 5টা ডট প্রিন্ট করে আর কি। সো
3 দিলে 3টা ডট প্রিন্ট করে আর কি। এটা খুব কঠিন কিছু না। আর শো প্যালিন্ড্রোম, এটা কি করে, 5 দিলে 1 থেকে 5-এর একটা প্যালিন্ড্রোম স্ট্রিং বানায় দেয়, আর 3 দিলে এরকম 1 থেকে 3-এর একটা প্যালিন্ড্রোম স্ট্রিং বানায় দেয়। আর শো ডায়মন্ড নামের একটা মেথড বানাইতে বলছে, যেটা প্যালিন্ড্রোমে ডায়মন্ড শেপ বানায় দেয়। মানে খেয়াল করে দেখেন, প্রথমে শো ডট কল করে 4, এই যে আপনাদের ওই স্টারল্যাব বা ওই যে প্যাটার্ন প্রিন্টিং এর মতো, প্রথমে শো ডট কে কল করে, সো আপনি মেথডের মধ্যে কোড লিখবেন এখন। এরপরে প্যালিন্ড্রোম কল করবেন 1-এর, তারপরে আবার শো ডট কল করবেন 4-এর। এখানে শো ডট কল করবেন 3-এর, প্যালিন্ড্রোম কল করবেন 2-এর, শো ডট কল করবেন 3-এর। মানে আপনাদের মনে আছে কিনা, এটার জন্য আপনারা কিন্তু একটা বিভিন্ন টেকনিক শিখছিলেন ডায়মন্ড প্রিন্ট করার, রাইট? সো ওই টেকনিকগুলোর ভ্যারিয়েবলগুলোকে ইউজ করবেন, যেভাবে আপনি ক্যালকুলেট করছিলেন যে যদি 5 ইনপুট হয় তার মানে আপনাকে 4টা স্পেস দিতে হবে। সো যত নাম্বার রো স্পেস হবে 5 মাইনাস তত নাম্বার রো, তাহলে 5 মাইনাস 1 করলে 4টা স্পেস, তাহলে 4 ভ্যারিয়েবল দিয়ে বা 4 ভ্যালু দিয়ে আপনি শো ডটটাকে কল করবেন। আর প্রথম লাইনে যত নাম্বার রো তত নাম্বার অড নাম্বার, রাইট? 1 নাম্বার রো মানে 1 নাম্বার অড, সো 1-এর প্যালিন্ড্রোম বানাবেন, পরের বার 3-এর প্যালিন্ড্রোম বানাবেন, পরের বার 5-এর প্যালিন্ড্রোম বানাবেন। ওয়েল, 1-এর বা 3-এর প্যালিন্ড্রোম তো বলা ভুল, 2-এর প্যালিন্ড্রোম বানাবেন। 2-এর প্যালিন্ড্রোম হওয়ার মানেই হচ্ছে 1 2 1, 3টা ভ্যালু। 3-এর প্যালিন্ড্রোম হওয়ার মানে হচ্ছে 1 2 3 2 1, সো 5টা ভ্যালু। সো আপনি জাস্ট আপনার কোডটাকে এমনভাবে সাজাবেন যাতে এইভাবে করে পুরো ডিজাইনটা আসে। মাথায় রাখবেন, বামেও ডট কল করবেন প্যালিন্ড্রোমের প্রিন্ট করার পর, ডানেও আবার ডট কল করবেন, যাতে এই দুই দিকেই ডটটা থাকে। টাস্ক 6 কি বলছে দেখেন, ক্যালকুলেট ট্যাক্স। ক্যালকুলেট ট্যাক্সে 2টা প্যারামিটার নেয়, নেওয়ার পর আপনাকে সেটা একটা ডাবল ভ্যারিয়েবলে কিছু রিটার্ন করে এবং কিছু চেক করে। এগুলো পুরো আপনাদের অন্যান্য লেভেল বেসিক স্টাফ, এগুলো আপনারা করে নেবেন। ক্যালকুলেট ইয়ারলি ট্যাক্স, এখানে কি হয়, ক্যালকুলেট ইয়ারলি ট্যাক্স আপনার ট্যাক্সের জন্য ইউজার থেকে আপনি কি করবেন, 12 বার ইনপুট নেবেন আই বিলিভ, এবং 12 বার ইনপুট নিয়ে আপনি প্রত্যেকবারের জন্য এই যে মান্থলি ট্যাক্স প্রিন্ট করবেন, এবং শেষে টোটাল ইয়ারলি ট্যাক্স হচ্ছে একটা ভ্যারিয়েবলে স্টোর করতেছেন। মানে আপনি কি করবেন, ইয়ারলি ট্যাক্স মেথডের মধ্যে আপনি বারবার আগের মেথডটার নাম কি ছিল, ক্যালক ট্যাক্স। সো ইয়ারলি ট্যাক্স মেথডের মধ্যে আপনি বারবার লুপে ক্যালক ট্যাক্সকে কল করবেন, আর উত্তর যেটা পান রিটার্ন করে সেটাকে একটা সাম ভ্যারিয়েবলে অ্যাড করতে করতে যাবেন। সো বারবার মান্থলি ট্যাক্স প্রিন্ট করবেন আর সাম অ্যাড করবেন, মান্থলি ট্যাক্স প্রিন্ট করবেন, সাম অ্যাড করবেন, করতে করতে যে লাস্টে যখন সবগুলো মেথড কল শেষ, মানে ক্যালক ট্যাক্স মেথডগুলো কল শেষ, তারপরে লুপ থেকে বেরোয় এসে আপনি ওই যে সামটা পাইছেন সামটা প্রিন্ট করে আপনার মেথড থেকেও বেরোয় আসবে। সো এইগুলো হচ্ছে আমাদের টাস্ক। এইবার আমি আপনাদেরকে একটু যদি দেখাই যে ট্রেসিংটা, ঠিক আছে, ট্রেসিংটা আমি আপনাদেরকে একটু এখান থেকে বুঝাই, আপনারা দেখেন বুঝেন কিনা। সো ট্রেসিংটা করবেন কিভাবে দেখেন। সো পাবলিক ক্লাস ট্রেস ওয়ানের মধ্যে দেখেন একটা স্ট্যাটিক ইন্ট সামথিং মেথড, সো ডেটা টাইপের রিটার্ন করে ইন্ট, মেথডের নাম f3। এরপরেরটা f1 এবং রিটার্ন করে স্ট্রিং। এরপরেরটা দেখেন মেইন মেথড, তারপরেরটা f2। তো আমাকে বলেন তো আপনি কোড রান করবেন কোথা থেকে? কোড কিন্তু রান করবেন 14 নম্বর লাইন থেকে, কিন্তু মেইন মেথড বাদে কিছু চিনে না। সো আপনি কি করবেন, 14 নম্বর লাইন থেকে কোড রান শুরু করবেন ট্রেসিংয়ে। সো আপনি প্রিন্ট করবেন স্টার্টিং সুন, তার মানে আপনাকে প্রথম আউটপুটে কি প্রিন্ট করতে হবে, বুঝছেন তো, স্টার্টিং সুন আমি আর লিখলাম না এখানে। আর int c equals to 99। সো আপনি যেটা করতে পারেন, আপনি এরকম লিখে নিতে পারেন শুরুতে যে আমি মেইন মেথডে আছি। সো মেইন মেথডে কয়টা ভ্যারিয়েবল দেখি একটু, 1 2 দুইটা ভ্যারিয়েবল। আমি মেইন মেথড লিখে নিলাম। মেইন মেথডের মধ্যে প্রথম ভ্যারিয়েবলটার নাম কি, int c, এবং c এর মধ্যে ভ্যালু কত দাও, 99। string s equals to, so string s equals to কিন্তু আমি কি জানি না, আমি কি করছি, ফাংশন 1 কে কল করছি c প্যারামিটার দিয়ে। তার মানে আমি সাথে সাথে কি করব, আরেকটা এরকম পাশে অ্যাড করব, এবং অ্যাড করে এবার আরেকটা ফাংশনের নাম লিখব ফাংশন 1, এবং সে প্যারামিটার হিসেবে কি পাঠায় এখানে c মিনিং কত, 99। সো ফাংশন 1 কে সে 99 দিয়ে কল করে, এবং ফাংশন 1 এর যে লোকাল ভ্যারিয়েবল সেগুলো হচ্ছে এর মধ্যে থাকবে। মেইন মেথডের লোকাল ভ্যারিয়েবল মেইন এর আন্ডারে, ফাংশন 1 এর লোকাল ভ্যারিয়েবল f1 এর আন্ডারে। তো আপনি কি করবেন, int n, এবং সেই int n এর ভ্যালুটা কত, 99, কারণ কি সেখান থেকে 99 নিয়ে রিটার্ন হয়েছিল। তো সেই রানটাকে এবার 99 পাওয়ার পর প্রিন্ট করলো কি, f1 begins। তার মানে প্রথমে প্রিন্ট হয়েছিল স্টার্টিং সুন, তারপরে প্রিন্ট হবে f1 begins। এবার এই কাজটা হওয়ার পর সে কি করছে দেখেন তো,
f2 অফ 5 অফ টাইম সে আবার আরেকটা ফাংশনকে কল করছে। সো ফাংশন f2 কে কল করছে এবং সে কি কি নিয়ে কল করছে 5, n এর কত ছিল 99, এই ফাংশনটাকে সে কল করছে। সো চলুন একটু এবারে f2 ফাংশনে যাই। f2 ফাংশনটা কোথায় দেখি এখানে, এবং f2 ফাংশন কিছু কিছু রিটার্ন করে না, ভয়েড একটু মাথায় রেখে, ঠিক আছে। এবং আপনি অলওয়েজ কোন লাইন থেকে যাচ্ছেন এটা কোথাও স্টোর করে রাখবেন। যেমন আমি প্রথমে যখন মেইন মেথডে ছিলাম, আমি মেইন মেথডের কোন লাইন থেকে গেছিলাম বলেন তো, এই নাম্বার লাইন থেকে গেছিলাম না, 17 নাম্বার লাইন। আপনি কোথাও এটা স্টোর করে রাখবেন। আপনি চাইলে এখানে এরকম লিখে রাখতে পারেন প্রথমে, মানে রাফলি আপনি আপনার পেন্সিল দিয়ে লিখে রাখতে পারেন যে 17 নাম্বার লাইন পর্যন্ত এক্সিকিউট করা হয়েছে। হওয়ার পর F1 এ গেছেন, F1 এও আপনি কি করছেন, F1 বিগিনস রান করার পর 10 নাম্বার লাইন পর্যন্ত এক্সিকিউট করছেন। আমি লিখে রাখলাম এখানে 10 নাম্বার লাইন। 10 নাম্বার লাইনে আমি F2 চলে গেছি। এবার F2 যাওয়ার পর F2 তে প্যারামিটারে 5 আর 99 পাঠাইছি CRT। সো ইন্ট C হচ্ছে 5, ইন্ট D হচ্ছে 99। কিপ ইন মাইন্ড এই ইন্ট সি আর এই ইন্ট সি কিন্তু সেম না, এটা মেইন মেথডের লোকাল ভেরিয়েবল, এটা F2 মেথডের। তো F2 মেথড কোনো কাজ করলে সে এই সি কে খুঁজে পাবে, সে এই সি কে চিনবে না। আর মেইন মেথড যখন কোনো কাজ করবে সে এই সি কে খুঁজে পাবে, এই সি কে কিন্তু সে চিনবে না, কারণ আমি আমার জুরিসডিকশনসের বাইরে কিছু চিনি না, ঠিক আছে। সো এর মধ্যে কাজটা কি হচ্ছে, F2 বিগিনস। তাহলে প্রথমে প্রিন্ট হয়েছিল স্টার্টিং সুন, তারপরে হয়েছিল F1 বিগিন, তারপরে হলো F2 বিগিন। এরপরে কি আউটপুট আসবে চলেন দেখি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন F3 অফ C+1 D-1, মানে সে আবার আরেকটা মেথডকে কল করছে। এবার সে কয় নাম্বার লাইন থেকে কল করছে, 23। আপনি এখানে একটু ছোট করে লিখে রাখলেন 23, জুম আউট করে ধরবে না নাহলে। সো আবার আমার কাজ কি, সো ইয়েস, এবার আমাকে আবার একটু সুন্দর করে লিখেন আর কি, এই জায়গাটাতে গ্যাপ পড়ে গেছে আমার। সো ইয়েস, এখানে 23। তো এবার আমার কাজ কি, এই 23 নাম্বার লাইন থেকে সে কি করছে, F3 কে কল করছে। তাহলে আবার আমাকে নতুন করে F3 মেথড লিখতে হবে। এবং F3 মেথডে সে কি কি নিয়ে গেছে দেখেন তো, C+1 আর D-1, মিনিং সি তে কত ছিল 5, 5 মাইনাস 1 মানে C+1, সরি, তাহলে কত 6, আর D-1 মানে কত 98, 98 নিয়ে এসে F3 কে কল করছে। F3 এর মধ্যে কি কি আছে ভ্যারিয়েবল, তার মানে চলেন একটু দেখি। F3 এর মধ্যে ইন্ট A আর ইন্ট C। সো ইন্ট A হচ্ছে 6, ইন্ট C হচ্ছে 98। এবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন F3 বিগিনস, F2 এর পর সে বলতেছে F3 বিগিনস। এরপরে কাজ কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন A প্লাস C। এখন আপনি আমাকে বলেন কোন A আর C প্রিন্ট হবে। আমি কোন মেথড আছি, F3, তাহলে আমি এইটুকুর বাইরে কিছু চিনি না, এই সাব টেবিলটার বাইরে। তো আমি কি করলাম, এখানে A এর ভ্যালু কত 6, C এর ভ্যালু কত 98, 6 যোগ 98 কত 104। আমি প্রিন্ট করব কি এখানে 104। প্রিন্ট করার পর আমি গেলাম এই লাইনে সিস্টেম ডট প্রিন্টলন F3 এন্ড সো। সো আমি কি প্রিন্ট করলাম F3 এন্ড সো। এরপরে রিটার্ন করলাম কত, A ইন্টু 5। সো আমি রিটার্ন করলাম A ইন্টু 5, মিনিং 6 গুণ 5 রিটার্ন করলাম। তো লিখে রাখি 6 গুণ 5 মানে হচ্ছে 30। এখন এটা রিটার্ন যাবে কোত্থেকে, আমি কল হয়েছিলাম কোত্থেকে, তো দেখেন তো, আমি কি কল হয়েছিলাম 23 নাম্বার লাইন থেকে না F2 এর, আমি F2 এর 23 নাম্বার লাইন থেকে কল হয়েছিলাম না। তার মানে আমার কোডের কাজ শেষ, আমি রিটার্ন গেলাম A*5 নিয়ে। সো আমি 23 নাম্বার লাইন মিনিং এইখানে ব্যাক করলাম, ব্যাক করে এইটুকুকে রিপ্লেস করলাম 30 দিয়ে। তাহলে আমার এতখানিক মেথডের কাজ শেষ না। আপনি একটা কাজ করতে পারেন অলওয়েজ, যে এটা গুড হ্যাবিট বলে, একটা মেথড যখন কাজ শেষ হয়ে যায় ওর সব লোকাল ভ্যারিয়েবল কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। আপনি কি করবেন জানেন, যখনই মেথডের কোড শেষ, মানে একটা মেথড রিটার্ন হয়ে গেছে, এরকম একটা দাগ দিবেন, দাগ দিয়ে আপনি বুঝাই দিবেন যে মেথডের কাজ শেষ। পরের বার যদি আবার মেথড কল হয়, নতুন করে এখানে ইন্ট A লিখবেন, আবার নতুন করে ইন্ট C লিখবেন, কারণ আগের ইন্ট AC এর কিন্তু ওর কোনো এক্সিস্টেন্স নাই, কারণ ওই মেথড কল শেষ মানে কিন্তু এতদের খানিক কাজ শেষ। আপনি যতবার মেথড কল করেন দাগটা দিয়ে নেবেন। আমি জাস্ট দেখাই দিলাম, এখানে হয়তো বা দাগ দেওয়া লাগবে না, বাট তাও দেখাই দিলাম। সো এবার সে ব্যাক যাচ্ছে কোথায়, ব্যাক যাচ্ছে হচ্ছে এই যে এই 23 নাম্বার লাইনে। ব্যাক যে এখানে সে কি করতেছে, রিটার্ন করতেছে 6 গুণ 5 মিনিং 30। তাহলে F3 অফ C+1 D+1 এইটুকুকে রিপ্লেস করছে 30। তার মানে প্রিন্ট হচ্ছে কি 30।
হওয়ার পর এফ টু এন্ড সুন, আমি এবার পাশাপাশি লিখি। সো এফ টু এন্ড সুন, এটা সে কল করতেছে এবং এফ টু কিছু রিটার্ন করে না, ভয়েড, মানে এফ টুরও কাজ শেষ। এবার আপনি এফ টুতে একটা তাক দিয়ে দিবেন আবার, মানে এফ টুর এখানে কাজ শেষ হয়ে গেছে। এবার সে এফ টু রিটার্ন যাবে কোথায়? এফ টু কল হয়েছিল কোত্থেকে? এফ ওয়ান এর 10 নাম্বার লাইন থেকে। তাহলে আপনি ব্যাক যাবেন কোথায়? 10 নাম্বার লাইনে, এই যে এফ টু কল হয়েছিল এখানে। তো 10 নাম্বার লাইনে আর কিছু নেই, তার মানে সে তার 11 নাম্বার লাইন এক্সিকিউট করবে। 11 নাম্বার লাইনে কি লেখা? সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন এফ ওয়ান এন্ডস, তার মানে এখানে প্রিন্ট হবে এফ ওয়ান এন্ডস। সো প্রিন্ট হওয়ার পর এখান থেকে সে কি রিটার্ন করবে দেখেন তো? n প্লাস ওয়ান কোটেশন প্লাস কোটেশন ফ্রম এফ ওয়ান। সো বাম থেকে ডানে যদি যাই, আগে দুটা কনক্যাট হবে। সো আমি কোন ভেরিয়েবলে বসে আছি গাইস, সরি কোন মেথডে বসে আছি গাইস? এফ ওয়ান মেথডে না। তো আমি কিন্তু এই মেথডের বাইরে কিছু চিনি না, অন্যান্য কোনো মেথড চিনি না। এই মেথডের মধ্যে n ভেরিয়েবলে কত আছে? 99। 99 যোগ 1 মানে কত? 100। আর তার সাথে কনক্যাটেনেট যদি করি ফ্রম এফ ওয়ান, দেখতে কেমন হবে? এরকম হবে না? 100 ফ্রম এফ ওয়ান, এরকম দেখতে হবে কোটেশনটা। সো এই জিনিসটা আমি রিটার্ন করতেছি। কোথায় রিটার্ন করতেছি? আমিও কোত্থেকে কল হয়েছিলাম? মেন মেথডের 17 নাম্বার লাইন থেকে। তাহলে আমি এটা রিটার্ন করে কোথায় নিয়ে যাব? যেখান থেকে আমি কল হয়েছি সেটা কোথায় ছিল? এই যে মেন মেথডের 17 নাম্বার লাইনে। সো মেন মেথডের 17 নাম্বার লাইনে কি ছিল? স্ট্রিং এস ইকুয়ালস টু ইট। তার মানে এস ইকুয়ালস টু কি বসবে? 100 ফ্রম এফ ওয়ান। এটাকে আর কি একটা স্ট্রিং এর মধ্যে রেখে দিচ্ছি। এটা হচ্ছে স্ট্রিং এস। এই লাইন তার 17 নাম্বার লাইন এক্সিকিউশন শেষ হবে। তারপর তার 18 নাম্বার লাইনে কি প্রিন্ট করতে বলছে? এস, মিনিং এবার কি প্রিন্ট হবে? 100 ফ্রম এস ওয়ান অর সামথিং দেখতে চাইছিল না কেন, এফ ওয়ান, সরি। এটা প্রিন্ট হলো, হওয়ার পর প্রিন্ট হবে দি এন্ড। সো এরপরে প্রিন্ট হবে দি এন্ড। সো আপনি হচ্ছে এক্স্যাক্টলি এইভাবে করে কোডটা করবেন, সরি ট্রেসিংটা করবেন। সো আমি যদি এটাকে দেখি, বলে আমি যেহেতু এখানে দাগ দিয়ে দিয়ে করাচ্ছি, কিছু ভুল হইলেও হইতে পারে। বাট লেটস সে আমি যদি পেস্ট করি, আমি যদি এটা যদি আমি রান করি কম্পাইল করে, চলেন দেখি কি আসে। এই যে দেখছেন, স্টার্টিং সুন এফ ওয়ান এফ টু এফ থ্রি বিগিন 104 এফ টু 30 এফ টু, মানে আপনি বেসিক্যালি এক এক করে আপনি এই জিনিসটা পাইতেছেন আর কি। এই যে এটা 104 এফ থ্রি 30, 104 এফ থ্রি 30, এফ টু এন 100 দিয়েন, মানে আমি যা লিখছি আর কি তাই। তো হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনারা ট্রেসিংটা করবেন। তো ট্রেসিং করতে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। প্রথমে কোডটা একটু 5 মিনিট চোখ বুলায় পড়ে নেবেন, যে কয়টা মেথড আছে, মেথড কি কি রিটার্ন টাইপ চায়, কোথায় কোথায় কি কল হয়, যাতে এটা ভুল না করেন। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা সিরিয়াল নাম্বার বা কিছু একটা দিয়ে রাখবেন, যে কোথা থেকে কোথায় কল হয়েছে। কারণ দেখেন, মেন মেথড কল করছে বি কে, মেথড বি করছে সি কে, সি করছে ডি কে, ডি করছে ই কে, অনেক জায়গায় এদিক ওদিক লাফালাফি করতে পারে। সো আপনি যেন জানেন কোনটার পর কোনটা কল হয়, আপনি মাথায় একটা ট্র্যাক রাখতে পারেন। আপনি চাইলে একটা রাফ করে রাখতে পারেন, যে শুরুতে আমি কল করছি মেনকে, মেনের 17 নাম্বার লাইনে থাকতে আমি কল করছি হচ্ছে এফ ওয়ানকে, এবং তার কি প্যারামিটার নিয়ে কল করছেন, এবং তার 10 নাম্বার লাইন থেকে ধরেন কল করছেন এফ টুকে, এবং এফ টুরও কিছু একটা প্যারামিটার নিয়ে কল হয়েছে, এবং সেও তার ধরেন 17 নাম্বার লাইন থেকে কল করছে এফ থ্রিকে, এবং এফ থ্রি যখন শেষ হয়েছে সে রিটার্ন ব্যাক গেছে এফ টুতে, কারণ সে এফ টু থেকে কল হয়েছিল। এবার এফ টুর যখন কাজ শেষ সে রিটার্ন ব্যাক গেছে এফ ওয়ানে, এবং এফ ওয়ানেরও যখন কল শেষ সে কেটে রিটার্ন ব্যাক গেছে মেন মেথডে। মানে বেসিক্যালি আপনার অ্যাসিস্ট্যান্ট একটা কাজ করতে আরেকটা অ্যাসিস্ট্যান্টকে ডাকছে, সেই অ্যাসিস্ট্যান্টও একটা কাজ করতে আরেকটা অ্যাসিস্ট্যান্টকে ডাকছে, সেই অ্যাসিস্ট্যান্টও কাজ করতে আরেকটা অ্যাসিস্ট্যান্টকে ডাকছে। সো ফোর্থ লেয়ারের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে তার কাজ শেষে কিন্তু মেন বসকে কাজ বুঝিয়ে দিবে না, সে কি করবে? থার্ড অ্যাসিস্ট্যান্টকে কাজ বুঝিয়ে দিবে। থার্ডটা তার কাজ শেষে সেকেন্ডটাকে বুঝিয়ে দিবে, সেকেন্ডটা তার কাজ শেষে প্রথম জনকে বুঝিয়ে দিবে, প্রথম জন তার কাজ শেষে বসকে বুঝিয়ে দিবে, কারণ বস কিন্তু ডাকছিল প্রথম জনকে। সো এইভাবে করে আর কি রিটার্নের ট্রেসিংটা হয়। সো একটু জাস্ট কোথাও একটা জায়গায় ট্র্যাক রাখবেন, আমার মতো লাগলে কোথাও একটা জায়গায় লাইন নাম্বারটা লিখে রাখবেন, যে কোন লাইন নাম্বারে ব্যাক যাব, বা আপনি যদি মাথায় রাখতে চান সেক্ষেত্রে একটু খুবই কেয়ারফুলি ট্রেসিং করবেন, যাতে আপনি ভুলে না যান কোথা থেকে আমি কল আসছিলাম, নাহলে হঠাৎ করে ট্রেস হারিয়ে ফেলবেন এক্সাম্পল। তো এই গাইজ পরেরটা দেখালাম না, মোটামুটি এরকমই, আপনি পরেরটা নিজেদের মতো করে নিন। আর এই হচ্ছে আপনাদের আজকের টাস্ক ছিল। সো ইয়েস, আমি রেকর্ডিংটা একটু অফ করে দিই।